আপনি সব মেনে নিচ্ছেন কারণ বিয়েতে আপনার মরিয়া হওয়ার যৌক্তিকতা ছিল, আমার নয়। তনয়ার চোখ সিক্ত হয়ে আসে অশ্রুতে, ফিসেল গলায় বলে, আপনাকে ভালোবেসে আমি তবে অন্যায় করেছি, এটাই বলতে চাইছেন? আবরার নির্বিকারভাবে উত্তর দিল, ভালোবাসা অন্যায় সেটা তো বলিনি, মিথ্যে বলে বিয়ে করা অন্যায়। এ পর্যায়ে কান্নামুখে বিদ্রূপ করে হাসে তনা, ভুরু নাচিয়ে বলল, আপনি নিজেই তো ওই মেয়েটাকে মিথ্যে বলে জোর করে বিয়ে করেছেন, তাই না আবরার? তাহলে একই দোষে তো আপনিও দোষী হলেন। আবরার শান্ত গলায় উত্তর দেয়, আমি মিথ্যে বলিনি, আর বিয়েতে ওকে কোনো জোরাজুরিও করিনি। আপনি এসব ছাড়ুন, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা বুঝে নেব। তনা কিছু বলতে নিলে তোফায়েল ধৈর্যহীন গলায় বলে ওঠে, এতটা পতন হয়েছে তোমার, এক স্ত্রীর সামনে দাঁড়িয়ে অন্য স্ত্রীর কথা তুলছ, বাহ, ভেরি গুড। ভাগ্যিস আসাদ বেঁচে নেই, না হলে ছেলেরা তো উন্নতি দেখে হয়তো নিজেই সুইসাইড করত। আবরার স্ফীত হেসে তারপর বলে ওঠে, সুইসাইডের থেকে অনেক বড় স্বাদ আপনি আমাকে দিয়েছেন, তো ওটাই অনেক। এটুকু বলে থামলো আবরার। পরক্ষণে তোফায়েলের গরম চোখের দিকে তাকে বলে ওঠে, আপনার আর কিছু বলার আছে আঙ্কেল? অনেকটা জার্নি করে এসেছি তো, বিশ্রাম দরকার। আপনিও নিশ্চয়ই জার্নি করে এসেছেন, তাহলে আমি মকবুলকে বলছি গেস্ট রুমটা খুলে দিতে, কেমন? আবরার উল্টো ঘুরে হাঁটা ধরতেই পেছন থেকে অসহ গলায় তোফায়েল বলে ওঠে, এত দাপট দেখাচ্ছ আমাকে? এই তোফায়েল পাঠানকে চাইলে আমি তোমাকে জেলে ঢোকাতে পারি, সেটা কি তুমি জানো আবরার? আবরার পিছু ফিরে তাকায় ভুরু নাচিয়ে প্রশ্ন করে, তাই? তা আমার কোন অপরাধে আমাকে জেলে দেবেন আঙ্কেল? তোফায়েল এবার বাঁকায় হেসে বললেও, তুমি তো ছোট আবরার, টকবগে রক্ত তোমার, আইনের ব্যাপার স্যাপার খুব একটা জানো না এখনো, আর তে অজান্তে এমন একটা ভুল করে ফেলেছ, আমি বুঝতে পারছি, ব্যাপার নয়, এসব ছোটোখাটো বিষয় মেটানো আমার বা হাতের কাজ। আবরার ঠান্ডা স্বরে জবাব দেয়, হতে পারে, অন্তত আপনার থেকে প্যাঁচালো দুনিয়া কম চিনেছি, এটাতে আই এম শিওর। তবে আপনার কোন আইন আমাকে জেলে নেবে সেটা তো বলুন। তোফায়েল কিছু বলার আগেই তনয়া ভাঙা গলে বলে ওঠে, আমি বলছি আবরার। এবার এগিয়ে এসে আবরারের মুখোমুখি দাঁড়ায় তনয়া, জিজ্ঞাসা সূচক ভঙ্গিমায় তাকিয়ে থাকে আবরার। তনয়া এবার বেশ ঝাঁঝালো গলে বলে ওঠে, আপনি হয়তো ভুলে গিয়েছেন আবরার, দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, আর আপনার আর ওই মেয়েটার বিয়েতে আপনি আমার অনুমতি নেননি, সুতরাং আমি আপনার বিরুদ্ধে মামলা করলে কি হবে ভাবতে পারছেন? আবরার অবাক হওয়ার ভান করে বলল, কি হবে তন্না? ফাঁসি? ফাঁস থেকে তোফায়েল মোটা গলায় জবাব দেয়, সেটা সময় এলেই বুঝবে। তন্না পুনরায় কঠোর গলায় বলে ওঠে, ফাঁসি না হোক, কমসে কম জেল তো খাটবেন। কিন্তু আমি এরকম কিছুই করতে চাইছি না আবরার, যদি আপনি ওকে ডিভোর্স দিয়ে আমাকে মেনে নেন তো। এখন আপনি ভাবুন আপনি কি করবেন, নিজের ভালোটা কিন্তু পাগলও বুঝতে পারে। আবরার চিবুকে হাত ঠেকিয়ে ভাবার ভঙ্গিতে বলে ওঠে, সত্যি চিন্তার বিষয় তো, আপনি কিন্তু আমাকে ভয় পাইয়ে দিলেন তনা। তনা এবার ক্ষিপ্ত স্বরে জবাব দেয়, আপনি কি ভাবছেন আমি মজা করছি আবরার? আপনি চান আমি এমন করি? আবরার সোজা হয়ে পকেটে হাত গুজে দাঁড়ায়, কিঞ্চিত বাঁকা হেসে বলে ওঠে, সেটা অবশ্যই আপনার আর আপনার বাবার চয়েস। আপাতত আমার চয়েস হলো আমাকে স্নিগ্ধার কাছে যেতে হবে, সো আমি আসি এখন, বাই। তনার দিকে মুচকি এসে দরজা খুলে বেরিয়ে যায় আবরার। পেছনে মেয়ের হতাশ দৃষ্টির সাথে সাথে আক্রোশ নিয়ে তাকিয়ে থাকে তোফায়েল। অনেক উঠছ আবরার, অনেক, এর শাস্তি আমি তোমায় দিয়েই ছাড়ব। কাঁধে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতে চমকে পেছন ফেরে স্নিগ্ধা। আবরার ভুরু নাচিয়ে প্রশ্ন করে, তোমাকে তো রুমে যেতে বলেছিলাম, তুমি এখানে কি করছো? স্নিগ্ধার মুখটা আরো গম্ভীর হয়ে আসে আবরারকে দেখে, ক্ষুণ্ণ গলায় উত্তর দেয়, এমনি দাঁড়িয়ে আছি। আবরার ভুরু বাঁকায়, নিচের ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নেয়, কিছু একটা ভেবে চট করে কোলে উঠে নেয় স্নিগ্ধাকে। আচমকা ব্যাপারটাতে হকচকে ওঠে স্নিগ্ধা। ভারসাম্য রাখতে আবরারের গলা জড়িয়ে ধরে হাত দিয়ে ব্যস্ত গলায় বলে ওঠে, কি করছেন, নিচে নামায় পড়ে যাব। আবরার কোনো কথা কানে না নিয়ে রুমের দিকে হাঁটা ধরে। স্নিগ্ধা অনর্গল নিচে নামতে বললেও পাত্তা দেয় না সেসবে। রুমের ভেতর প্রবেশ করে পা দিয়ে দরজা ঠেলে দেয় আবরার। খট করে শব্দ তুলে আটকে যায় সেটি। এগিয়ে এসে স্নিগ্ধাকে বিছানার উপর বসিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। স্নিগ্ধা প্রথমে কয়েক দফায় অবাক চোখে তাকিয়ে থাকে,
আবরার গায়ের কোট খুলতে খুলতে বলে ওঠে, এভাবে তাকিয়ে না থেকে গিয়ে শাড়ি পাল্টে নাও, যাও, খিদে আমার পেয়েছে। স্নিগ্ধা একইভাবে বসে থাকে। এবার স্নিগ্ধার দিকে তাকিয়ে কপাল কুঁচকে, আবরার কি হলো, যাও। স্নিগ্ধা মাথা তুলে তাকায়, শীতল গলায় প্রশ্ন ছড়ে, তনা আপু অনেক বড় লোকের মেয়ে তাই না? স্নিগ্ধার প্রশ্নে কৌতূহলে গাঢ় হয়ে আসে আবরারের ভুরু কুঞ্জন। হঠাৎ এই প্রশ্ন। স্নিগ্ধা মৃদু স্বরে জবাব দেয়, ওনার বাবাকে দেখে মনে হলো। আবরার এবার ভুরু সোজা করে স্বাভাবিক মুখে বলে ওঠে, আর কি মনে হলো? স্নিগ্ধা শান্ত ভঙ্গিতে বলে, কিছু না। কিছুক্ষণের জন্য চুপ করে যায় দুজনে। ততক্ষণে শার্ট থেকে শরীর উন্মুক্ত করে আবরার। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে স্নিগ্ধার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ায়। এবার স্নিগ্ধা এগিয়ে আসে আবরারের দিকে, উদ্বেগপূর্ণ গলায় বলে ওঠে, আমাকে বাড়িতে কবে দিয়ে আসবেন তাহলে? আবরার স্নিগ্ধার দিকে সরু চোখে তাকায়, জবাব দেয়, আজকেই না এলে তাহলে? এত ঘন ঘন বাবার বাড়ি যেতে নেই, প্রয়োজন পড়লে ওনাদের ডেকে নিও। স্নিগ্ধা শান্ত হয়ে বলে, আমি বরাবরের মতো দিয়ে আসার কথা বলছি। আবরার ভুরু কুঁচকে নেয়, মানে? স্নিগ্ধা ধরা গলায় উত্তর দেয়, আজ নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি, আর সেটা নিশ্চয়ই আমাকে ডিভোর্স দেওয়ার। আমার কিন্তু এতে কোনো আপত্তি নেই। আবরার এবার গা কাঁপিয়ে হেসে ওঠে। এরূপ হাসির কারণ বোধগম্য হয় না স্নিগ্ধার। বোকার মতো তাকিয়ে থাকে খানিকক্ষণ। আবরার আলমারির দিকে এগিয়ে গিয়ে ধূসর রঙের শার্ট বের করে পরতে শুরু করে। স্নিগ্ধা এবার উত্তেজিত গলায় বলে, কি হলো বললেন না যে? আবরার শার্টের হাতা ফোল্ড করতে করতে জবাব দেয়, কি বলবো? ও হ্যাঁ, তোমাকে বাড়িতে বরাবরের জন্য কবে দিয়ে আসবো, বা তোমাকে ডিভোর্স দিচ্ছি কবে? স্নিগ্ধা নিচের দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা ঝাঁকায়। আবরার কিছু না বলে এগিয়ে আসে ওর দিকে, ডান হাত দিয়ে স্নিগ্ধাকে নিজের কাছে টেনে নিয়ে ফিস ফিস গলে উত্তর দেয়, সেটা যে জীবনে হচ্ছে না স্নিগ্ধা আবরার চৌধুরী। স্নিগ্ধা আবরারের ফর্সা মুখের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এর আগেই তার চোখ পৌঁছায় আবরারের গলার দিকে। সেদিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে চেয়ে থাকে স্নিগ্ধা। স্নিগ্ধার এরূপ দৃষ্টি দেখে আবরার ভুরু নাচিয়ে বলে ওঠে, এভাবে কি দেখছো? কৌতূহলী মুখ নিয়ে স্নিগ্ধা আবরারের গলার দিকে চোখ ইশারা করে প্রশ্ন করে, এটা কিসের আঁচড়? আবরার একবার সেদিকে তাকায়, কিন্তু দৃষ্টি তার যথাযথ জায়গায় না পৌঁছালে হাত বোলায় গলাতে মুহূর্তে জ্বলে ওঠে জায়গাটা। স্নিগ্ধা আবার অধীর গলায় জিজ্ঞেস করে, বলুন এটা কিসের আঁচড়? আবরার নির্বিকারভাবে উত্তর দেয়, তন্নার নখের আঁচড়। স্নিগ্ধা প্রথম দফায় ভুরু কুঁচকায়, বিস্মিত হয়, কয়েক মুহূর্তে নিজেকে সামলে উদ্বেগ গলায় প্রশ্ন ছড়ে, মানে? আবরার স্নিগ্ধার মুখের দিকে ঝুঁকে আসে, বাঁকা হেসে জবাব দেয়, একটা মেয়ের নখের আঁচড় কখন একটা ছেলের গলায় থাকে, মানেটা তুমি বুঝে নাও। মুহূর্তে কান ভারির সাথে সাথে কাঠ হয়ে আসে স্নিগ্ধার মুখমণ্ডল। আপনি আমার বাবাকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন, সেটা ফেরত দিতে এসেছি। চিকন মেইলি গলার আওয়াজে পেছন ফিরে তাকায় আবরার। দরজার ওপাশের ব্যক্তিকে দেখতেই কিছু মুহূর্তের জন্য সময় ওখানে থমকে আসে তার। কাঁধের দুপাশে দুটো বেনুনি ঝুলিয়ে পরনে সুতি থ্রি পিসে হালকা পাতলা গরনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মেয়েটিকে অতি পরিচিত মনে হয় আবরারের। মনে পড়ে কদিন আগে বাড়ির জানালার কাঁচ নামিয়ে মুগ্ধ চোখে দেখা সেই মেয়ের কথা। হ্যাঁ, এই তো সেই মেয়ে, দুদিন আগে যাকে আমি দেখেছি, এক ধ্যানে দেখেছি, অভিভূত হয়েছি, যার রূপে আটকে গিয়েছি কয়েকক্ষণের জন্য, এটাই তো সেই পরী। আবরারের চাহনি দেখে মেয়েটি অস্বস্তি বোধ করে, গলা খাকারি দিয়ে কেসে ওঠে। টনক নড়ে আবরারের। এবার ধীর কদম ফেলে মেয়েটির দিকে এগিয়ে এসে আবরার মুখোমুখি দাঁড়ায় মেয়েটির, শীতল চাহনিতে প্রশ্ন করে, তুমি? মেয়েটি চোখ নামিয়ে নিয়ে মৃদু গলায় উত্তর দেয়, আমি স্নিগ্ধা, আপনাদের মালি মজিদ হোসেনের মেয়ে। কথাটা শুনতে ভুরুগুলো কুঁচকে নেয় আবরার। মসজিদের মতো মালির ঘরে এত সুন্দরী মেয়ে, অনেকটা পানা পুকুরে পদ্ম ফোটার মতো। স্নিগ্ধা আবরারের দিকে তাকায়, কোনো রকম সাহস সঞ্চয় করে হাত বাড়িয়ে হাতের মুঠো মেলে ধরে আবরারের সামনে। স্নিগ্ধার মুখ থেকে চোখ সরিয়ে আবরার সেদিকে তাকায়। স্নিগ্ধা মৃদু গলায় বলে, টাকাটা রাখুন। আবরার স্বাভাবিক গলায় বলল, কেন? স্নিগ্ধা ইতস্তত করে বলে ওঠে, বাবার কাছে শুনেছিলাম আপনি এই গ্রামে প্রথমবার এসেছেন, তাই আপনার স্বাগত জানাতে খুব যত্ন করে একটা মালা বানিয়ে দিয়েছিলাম আমি। তার বিনিময়ে টাকা কেন নেব? এটা আপনি রেখে দিন, আমি কাজের পুরস্কার চাই না। আবরার একইভাবে তাকিয়ে থাকে। আবরার দিকে থেকে কোনো রূপ সাড়া না পেয়ে স্নিগ্ধা আবারও নিজে থেকে বলে ওঠে, আপনি কিছু মনে করবেন না, আসলে আমি
আমি আসলে আবরার ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে, তোমার বাবা জানেন তুমি আমাকে টাকা ফেরত দিতে এসেছ? স্নিগ্ধা সামান্য মাথা দোলায়, যার অর্থ হ্যাঁ। আবরার কপাল কুঁচকে নিয়ে বলল, উনি পাঠিয়েছেন তোমায়? স্নিগ্ধা এবার দুদিকে মাথা নাড়ে, যার অর্থ না। পরক্ষণে স্নিগ্ধা মৃদু গলায় বলে ওঠে, আসলে বাবা আপনার সামনে এসে টাকা দিতে ইতস্তত করছিলেন, তাই আমি। আবরার মুচকি হেসে স্নিগ্ধার মেলে ধরা হাতে হাত ছোঁয়ায় নিজের। স্নিগ্ধার নরম হাতের আঙুলগুলোকে মুঠো করে দেয়। ব্যাপারটাতে চোখে মুখে একরাশ জিজ্ঞাসা নিয়ে তাকায় স্নিগ্ধা। আবরার শান্ত গলায় বলে, এটা আমি তোমার কাজের বিনিময়ে দিল, এখন তোমাকে উপহার দিচ্ছি, ঠিক যেভাবে তুমি বেলি ফুলের মালা দিয়েছিলে আমায় সেরকম। আশা করি এবার নিতে অসুবিধা হবে না তোমার। স্নিগ্ধা নিচের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে খানিকক্ষণ ভাবে, আবারও আবরারের দিকে তাকায়। আবরার ভুরু নাচিয়ে বলে ওঠে, এত কি ভাবছো? কারো উপকার নিয়ে এতটা ভাবতে হয় নাকি? স্নিগ্ধা অধীর গলায় বলে, কিন্তু কারো মুখের ওপর উপহার ফিরিয়ে দিতে নেই কিন্তু। আবরারের কথা এবার ঠোঁট প্রসারিত করে হাসে স্নিগ্ধা। মুহূর্তে ধুক করে আঘাত হানে আবরারের বুকের বাম দিকটায়। কয়েক দফার জন্য হারিয়ে ফেলে নিজেকে। মন মস্তিষ্ক জুড়ে স্রোত বইতে থাকে একটা কথার, ইস কি সুন্দর হাসি। স্নিগ্ধা এবার ধীর গলায় বলল, ঠিক আছে, উপহার নিতে আমার অসুবিধে নেই, টাকাটা আমি রাখছি। আবরার ঠোঁট বাঁকা করে বলে, বাহ, ভেরি গুড গার্ল, এবার আসি তাহলে। স্নিগ্ধা উল্টো ঘুরে সামনের দিকে পা বাড়ায়, এগিয়ে যাবে এর আগেই পেছন থেকে ডেকে ওঠে, আবরার শোনো। স্নিগ্ধা জিজ্ঞাসা নিয়ে পিছু ফিরে তাকায়। বলুন। আবরার ঠোঁট ভিজিয়ে নিয়ে জিভ দিয়ে বলে ওঠে, আমি তো গ্রামে প্রথমবার এসেছি, তুমি কি তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে? স্নিগ্ধার প্রথম দফায় অবাক লাগে, পরক্ষণে মুচকি এসে জবাব দিল, আপনি এই গ্রামের জমিদারের ছেলে, আমি আপনাকে গ্রাম ঘুরিয়ে দেখাবো, এটা সম্ভব? আবরার পকেটে দুহাত গুজে দাঁড়ায়, উদ্বেগহীন গলায় বলল, জমিদারের ছেলেকে যে টাকা ফেরত দিতে আসতে পারে সেটাও পারবে। স্নিগ্ধা নিচের দিকে তাকে নিঃশব্দে হাসে। আবরার চোখ ভরে দেখে নেয় সেই হাসি। পরক্ষণে স্নিগ্ধা ব্যস্ত গলায় বলে ওঠে, আজ পারবো না, আজ আমার অনেক কাজ বাড়িতে। আবরার ভুরুক মুচকে বলল, কি কাজ? বাবা ঘরের চাল পাল্টাবে, সবে চাল ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়ছে, তাই বাবাকে সাহায্য করতে হবে আমাকে আর মাকে। মা বলে দিয়েছে আপনাকে টাকাটা দিয়ে বাড়িতে ফিরতে। কাঁচুমাচু মুখ নিয়ে জবাব দিল স্নিগ্ধা। আবরার চোখ সরু করে কিছু একটা ভাবে, খানিকক্ষণ বাদে বলে ওঠে, বেশ, আমি তবে দুজন লোক পাঠিয়ে দিচ্ছি তোমার বাবাকে সাহায্য করতে, তুমি আমার সাথে চলো। স্নিগ্ধা অসহ গলায় বলল, কিন্তু মা যদি আমায় কিছু বলে? আবরার মুচকি এসে বলল, আমি ওনাকে বলে দেব না হয়, এবার চলবে তো? কিছু একটা ভেবে হ্যাবোধক মাথা কাত করে স্নিগ্ধা। আবরার উত্তেজিত ধ্বনি নিয়ে বলে, তাহলে যাওয়া যাক। পেছন থেকে স্নিগ্ধার গলা খাকারি কাশির শব্দে ভাবনার ফিনফিনে সুতো ছিঁড়ে যায় আবরারের। পুরনো স্মৃতি চারণ থেকে বেরিয়ে ঘুরে তাকায় আবরারের নির্জীব দৃষ্টির দিকে তাকিয়ে স্নিগ্ধা মৃদু গলায় বলল, এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে, ভেতরে আসুন। আবরার কথাটা কানে তোলে না, উল্টে নিজে প্রশ্ন করে বসে, এতক্ষণ আমি কি ভাবছিলাম বলো তো? স্নিগ্ধা কপাল কুঁচকে বলল, আমি কি করে জানবো? আবরার মুচকি হেসে ডান হাত বাড়িয়ে স্নিগ্ধাকে নিজের কাছে টেনে আনে। স্নিগ্ধাকে উল্টো ঘুরিয়ে নিজের বুকের সাথে পিঠ মিশিয়ে নেয়। স্নিগ্ধার কাঁধে শীতল থুতনি ঠেকাতেই হিমস্পর্শে ঈষৎ কেঁপে ওঠে স্নিগ্ধা। আবরার ফিসফিস গলায় বলে ওঠে, ভাবছিলাম আমাদের প্রথম দেখা হওয়ার কথা, তুমি আমাকে সারা গ্রাম ঘুরিয়েছিলে, সেই দিনটা কিন্তু বেস্ট ছিল আমার কাছে। এ পর্যায়ে স্নিগ্ধা আবরারের দিকে ঘাড় ফিরিয়ে তাকায়, উচ্ছ্বসিত গলায় বলে ওঠে, হ্যাঁ, আপনি গোবরে পা দিয়ে কেমন নাক ছিটকে ইয়াক ইয়াক করছিলেন। কথাটা বলে শব্দ করে হাসতে শুরু করে স্নিগ্ধা। প্রথম দফায় আবরার ভুরু কুঁচকে তাকলো, আস্তে আস্তে মুগ্ধ চোখে মোড় নেয় তার দৃষ্টি। আচমকা আবরার স্নিগ্ধাকে আরো শক্ত করে চেপে মিশিয়ে নেয় নিজের সাথে। স্নিগ্ধার কালো চুলে নাক ঘষতে থাকে। হকচকে হাসি থামিয়ে ফেলে স্নিগ্ধা। ব্যস্ত গলায় বলে ওঠে, এভাবে চেপে ধরেছেন কেন? নিঃশ্বাস নিতে পারছি না তো। বিরক্ত হয় আবরার। স্নিগ্ধার থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, তুমি কি সবসময় রোমান্সে বাধা দিতে তৈরি হয়ে থাকো? আমি এখন রোমান্সের মুডে আছি, বিরক্ত করছো কেন? আবরারের কথার মানে বুঝতেই তড়িঘড়ি করে হাত পা ছোটাছুটি শুরু করে স্নিগ্ধা। আবরারের হাত কোনো রকম ছোটাতে সফল হতে চট করে দূরে সরে দাঁড়ায়। প্রগাঢ় গলায় বলে, আপনি ভারী বজ্জাত লোক, সব সময় সুবিধে নেওয়ার ধান্দায় থাকেন তাই না? বাঁকা ঠোঁটে হেসে সোজা চুলগুলোকে উপরে
ঠেলতে ঠেলতে স্নিগ্ধার দিকে এগিয়ে আসে আবরার। স্নিগ্ধার দিকে এক হাত বাড়িয়ে দেয় ওকে ছোঁয়ার উদ্দেশ্যে। ব্যাপারটা বুঝতে পেরে 2 কদম পিছিয়ে যায় স্নিগ্ধা। আবরার আবারও এগিয়ে আসে। স্নিগ্ধা এবার পেছাতে গেলে দেয়াল ঘেঁষে রাখা সোফার সাথে পা বেঁধে আচমকা ধপ করে বসে পড়ে সোফার ওপর। আবরার উচ্চ শব্দে হেসে ওঠে, তাতে মুখ কাঁচুমাচু করে নেয় স্নিগ্ধা। হাতে ভর দিয়ে উঠতে গেলে দ্রুত পায়ে এগিয়ে আসে। আবরার শুয়ে পড়ে স্নিগ্ধার কোলের ওপর। আবরারের দুষ্টু বুদ্ধি দেখে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে স্নিগ্ধা। আবরার এবার চোখের পাতা এক করে নেয়। ছেলে মানুষই আওয়াজে বলে, মাথায় হাত বুলিয়ে দাও তো। স্নিগ্ধা অবাক হয়ে বলে, মানে কি? আবরার স্নিগ্ধার কোলে নিজের মাথাটা আরেকটু ঘেঁষে নেয়। সুরসুরি লাগতে শুরু করে স্নিগ্ধার। অধীর গলায় বলে, আরে কি করছেন? এত নড়লে আমার সুরসুরি লাগে তো। আবরার মৃদু স্বরে জবাব দেয়, বেশ, নড়ব না, তাহলে মাথায় হাত বুলিয়ে দাও। বিরক্তিতে নাকমুখ কুঁচকে ফেলে স্নিগ্ধা। ঠোঁট উল্টি অগত্যা কাঁপা হাত এগিয়ে আবরারের চুলে বিলি কাটতে থাকে। হঠাৎ স্নিগ্ধা প্রশ্ন তোলে, আপনি তখন আমায় মিথ্যে কেন বললেন? আবরার চোখ বন্ধ করে উত্তর দেয়, কি মিথ্যে বললাম? স্নিগ্ধা ধৈর্যহীন গলায় বলল, তখন ওটা তনা আপুর নখের আসর ছিল না। আবরার একই হয়ে বলে, তাহলে কার ছিল? স্নিগ্ধা আস্তে করে বলল, আমার। আমি জানি। আবরার চোখ মেলে তাকায়, তুমি কি করে জানলে? আমি জানি, যখন আমাকে কোলে নিয়েছিলেন তখন লেগেছে। স্নিগ্ধার আলোড়িত গলার স্বরে আবরার মুচকি হেসে আবারও চোখ বন্ধ করে নেয়, বলে ওঠে, বেশ বেশ, বুদ্ধি আছে দেখছি। স্নিগ্ধা উত্তর দেয় না, নিশ্চুপভাবে আবরারের মাথায় আঙুল বোলাতে থাকে। নিস্তব্ধতায় সময় পেরিয়ে যায় কিছুক্ষণ। আবরারের চুলে আঙুল বোলাতে বোলাতে হুট করে স্নিগ্ধা আবার প্রশ্ন ছড়ে, আচ্ছা, আপনি আমাকে বললেন না যে তনা আপুর বাবার সাথে কি কথা হলো আপনার? চট করে চোখ মেলে তাকায় আবরার। কপালে ভাঁজ গাঢ় করে বলে ওঠে, ওসব জেনে তুমি কি করবে? হাত থামিয়ে দেয় স্নিগ্ধা। উদ্বিগ্ন গলায় বলল, আমি কি করব মানে? আমার জানা উচিত নয়। আমি ভালো করে বুঝতে পারছি আপনি কিছু একটা লুকাচ্ছেন আমার থেকে। আমার সবটা জানার অধিকার আছে। আমি আপনার স্ত্রী। হুশ আসতে কথা থামিয়ে দেয় স্নিগ্ধা। নিজের কথাতে নিজেই খানিকক্ষণের জন্য অবাক হয়ে যায়। অন্যদিকে ধরফর গতিতে উঠে বসে আবরার। গোল চোখে স্নিগ্ধার মুখের দিকে তাকায়। আনন্দে উত্তেজিত হয়ে বলে, কি বললে? তুমি আমার স্ত্রী? তুমি মানো এটা? স্নিগ্ধা আবরারের দিকে রাগী চোখে তাকায়। ক্ষিপ্ততা নিয়ে বলে ওঠে, না মানি না, ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। আবরার মুচকি হেসে কথাটায় শান্ত গলায় উত্তর দেয়, ভুল করে মুখ থেকে সেটাই বেরিয়ে আসে যেটা আমাদের মনে থাকে। স্নিগ্ধা চোখ নামিয়ে নেয়। আবরার পুনরায় বলে ওঠে, তুমি বিয়েটা মেনে নিয়েছো তাই না পরি? স্নিগ্ধা স্মিত হেসে আবরারের দিকে তাকায়। ভাঙা গলায় প্রশ্ন করে, আচ্ছা, যদি জানতে পারেন কখনো আমার জীবনে আপনি ছাড়াও আগে থেকে অন্য একজন আছে, তাহলে আপনি কি করবেন আবরার ফাহাদ চৌধুরী? আবরার 2 হাতে ভর দিয়ে গিয়ে আসে। স্নিগ্ধার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বরফ গলায় জবাব দেয়, জাস্ট মেরে ফেলবো। স্নিগ্ধা বাঁকা ঠোঁটে হেসে ওঠে। নিঃশব্দে বলে, শুকরিয়া আদায় করুন যে আপনি এখনো বেঁচে আছেন। আবরার আবারও উচ্চ শব্দে হাসে। বিরক্ত লাগে। স্নিগ্ধার দাঁত চিবিয়ে বলে, হাসার মধ্যে কি বলেছি আমি? আবরার হাসি থামিয়ে স্নিগ্ধার দিকে তাকায়, মৃদু স্বরে জবাব দেয়, আমার জীবনে আপনি ছাড়া কেউ নেই স্নিগ্ধা। সেটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। কথাটা হাস্যকর হলেও আবরারের বলার ভঙ্গিতে ভীষণ অদ্ভুত লাগে স্নিগ্ধার। চুপচাপ শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরারের সুশ্রী মুখের দিকে। সকালবেলা দরজায় অনবরত টোকা পড়ার শব্দে ঘুম ভাঙে আবরারের। পাশ ফিরে স্নিগ্ধার দিকে তাকায়। স্নিগ্ধাকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে নিজেই বিছানা ছেড়ে নেমে পড়ে। তৎপর দরজার কড়াঘাতে বিরক্ত হয়ে দরজায় লক টেনে খোলে আবরার। ওপাশে দাঁড়ানো ব্যক্তিদের দেখতে মুখের রং পাল্টে আসে তার। ভুরুদয় কুচকে জিজ্ঞেস করে, আপনারা? পেছন থেকে এগিয়ে এসে আবরারের সামনে দাঁড়ায় তোফায়েল। প্রগাঢ় গলায় বলে, চিনতে অসুবিধা হচ্ছে নাকি পুলিশ দেখে ভয়ে স্মৃতি হারিয়ে ফেললে? আবরার তোফায়েলের উদ্দেশ্যে কিছু বলার আগে সিনিয়র অফিসার দৃঢ় গলায় বলে ওঠেন, মিস্টার চৌধুরী, সরি এভাবে আপনাকে হ্যারেস করার জন্য, তবে আমাদের কাছে আপনার এগেনস্টে কেস ফাইল করা হয়েছে, তাই আসতে তো হবেই। আবরার বিস্মিত হয়। ভুরু নাচিয়ে প্রশ্ন করে, আমার বিরুদ্ধে মামলা কে করেছে? আপনার প্রথম স্ত্রী তনা। আবরার ফোঁস করে একটা ছোট্ট দম নেয়। পুনরায় কিছু বলতে নেওয়ার আগে তোফায়েল ব্যস্ত গলে বলে, এত কথা বলার কি আছে অফিসার? আসামি আপনার সামনেই আছে, তার প্রমাণ ঘরের ভেতর গেলেই পাবেন। তাহলে দেরি কেন করছেন? ওকে অ্যারেস্ট করুন। এত আওয়াজ যে শুনে ঘুম ভেঙে যায় স্নিগ্ধার। উঠে বসে শোয়া থেকে আবরারের পাশ কাটিয়ে দরজার ও পাশে দাঁড়িয়ে থাকা কজন পুলিশের লোক দেখতে হতবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ।
দ্রুত পায়ে নেমে এসে দাঁড়ায় আবরারের পাশে। স্নিগ্ধাকে দেখতেই তোফায়েল ক্ষুব্ধ গলায় বলে, এই দেখুন অফিসার, এই সেই মেয়ে, আমার মেয়ে জামাইকে বসে নিয়েছে একেবারে, গ্রেফতার করুন একে এক্ষুনি। স্নিগ্ধা হতভম্ব হয়ে একবার তোফায়েলের দিকে তাকায় আর একবার আবরারের দিকে। আবরার চোখ ঘুরিয়ে তাকায় তোফায়েলের দিকে। এটা আবার কোন নাটক আঙ্কেল? তনা আমার নামে কেস ফাইল করেছে। তোফায়েল উত্তরে দাঁত চিবিয়ে বলে, হ্যাঁ বলেছিলাম না, তোমার বেয়াদবি আর আমার মেয়ের জীবন নষ্ট করার শাস্তি তুমি পাবে। এবার দেখি জেলের ভাত খাওয়া থেকে তোমায় কে বাঁচায়। আবরার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবে বলে ওঠে, তনা কোথায়? আমি ওনার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। ড্রয়িং রুমে পিনপত নীরবতা, তার মধ্যে অবশ্য শোষ শব্দ হচ্ছে জানালার কপটগুলোয় ক্রমশ এসে সপাটে বাড়ি খাওয়া বাতাসগুলোর। আবরারের সামনে অনেকটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছে তনা। আবরার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তনার মুখের দিকে, যার দরুন তুমুল অস্বস্তি নিয়ে ক্ষণে ক্ষণে আর চোখে তাকাচ্ছে তনা। স্নিগ্ধা আবরারের পাশে একরাশ উৎকণ্ঠা চোখে মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ের পর সামনে আরো কতকে অপেক্ষা করছে তার জন্য কে জানে। এতক্ষণে তোফায়েল সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। এমন দীর্ঘ নীরবতা ভঙ্গ হলো তার বাসখাই গলার আওয়াজে। অনেক হয়েছে এই মিউচুয়াল বোঝা পড়া। আর নয় অফিসার, একটা মেয়ের জীবন নষ্ট করার মূল্য হারে হারে টের পাওয়াতে চাই আমি ওকে। আর আপনি এখন হাত গুটিয়ে বসে আছেন, আমি সেটাই বুঝতেছি না। তোফায়েলের কথার প্রেক্ষিতে সিনিয়র অফিসার আমিনুল কোনো জবাব দেওয়ার আগে আবরার শক্ত মুখে তোফায়েলের চোখে চোখ রেখে বলে উঠল, আমি আপনার মেয়ের জীবন নষ্ট করিনি, উল্টো আপনারা আমার জীবন নষ্ট করেছেন। আবরারের কথায় স্নিগ্ধার ভীষণ অদ্ভুত অনুভূত হয় এবার। তনা আবরারের জীবন নষ্ট করলো, আর কিভাবেই বা? আপাতত দৃষ্টিতে সে যা দেখছে তাতে তো স্বামী হিসেবে দ্বিতীয় বিয়ে করে তনার জীবন শেষ করে দিয়েছে আবরার। তাহলে এই কথার মানে কি? স্নিগ্ধার ভাবনার সূতক হলে ওপাশ থেকে তনার তেতে ওঠাতে, আমি আপনার লাইফ বরবাদ করিনি, মিথ্যে ব্লেম আমাকে দেবেন না আবরার। আবরার পুনরায় কিছু বলতে নিলে সিনিয়র অফিসার আমিনুল ব্যতিব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলে, আপনারা প্লিজ শান্ত হন, এভাবে রাস্তার লোকেদের মতো একে অন্যের সাথে তর্ক করবেন না। আর হ্যাঁ, কে কার লাইফ নষ্ট করেছে বা করেনি সেসব আমরা বুঝে নিচ্ছি। আবরার আর তনা শান্ত হলেও তোফায়েল ক্ষুব্ধ স্বরে বলল, বোঝাবুঝির কি আছে অফিসার? আমি তোফায়েল পাঠান বলছি আপনাকে। এই ছেলে আবরারকে ইশারা করে আমার মেয়েকে বিয়ে করে 1 বছরের মাথায় আবার নতুন বউ ঘরে তুলেছে। আর আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন, এই ধরিবাস মেয়েটা তো দাঁড়িয়ে আছে আপনার সামনে। তোফায়েল স্নিগ্ধার দিকে তাকে আগুন চোখে কথাটা বলাতে স্নিগ্ধা মাথা নিচু করে নিল। আবরার ফস করে একদম নিয়ে এগিয়ে গেল স্নিগ্ধার কাছে, নিচু আওয়াজে বলল, তুমি ভেতরে যাও। স্নিগ্ধা মাথা তুলে তাকায়, দুদিকে মাথা নেড়ে বলে ওঠে, না, আমি আজ সব শুনতেছি। আবরার এবার দাঁতে দাঁত চেপে বলল, আমি যা বলছি সেটা শোনো, চুপচাপ ঘরে যাও। স্নিগ্ধা আবরারের লাল চোখ দেখে ফাঁকা ঢোক গিলে একবার সামনে থাকা সবার দিকে তাকায়। এরপর নরম পায়ে উল্টো ঘরে পা বাড়াতে গেলে পেছন থেকে ঢোকে ওঠে আমিনুল। দাঁড়ান আপনি। আবরার ভুরু কুঁচকে তাকায়, সাথে সাথে স্নিগ্ধা পেছনে ফেরে আমিনুল এগিয়ে এসে আবরারকে উদ্দেশ্য করে বলল, মিস্টার চৌধুরী, আপনার প্রথম স্ত্রী তনা শুধুমাত্র আপনার নামেই নয়, বরং আপনার দ্বিতীয় স্ত্রীর নামেও কেস ফাইল করেছেন, তাই ওনাকে এভাবে ঘরে তালা দিয়ে রাখতে পারবেন না। আবরার অবাক হয়ে তনার দিকে তাকায়। তনা মুখ শক্ত করে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। আবরার এবার তাড়াহুড়ো করে বলে, কিন্তু অফিসার, যা করার সে তো আমি করেছি, স্নিগ্ধার এতে কোনো দোষ নেই। আমিনুল দৃঢ় গলায় বলে ওঠে, সেটা আমরা আমাদের মতো ইনভেস্টিগেট করে দেখব, কে দোষী কে নয়। আসলে কি বলুন তো মিস্টার চৌধুরী, আপনাদের মতো বড় বিত্তবান লোকেদের জন্য আজকাল মেয়েরা অনেক হেনস্থার শিকার হচ্ছে, আর সেসব মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য আমরা পুলিশরা এখনও রয়েছি। কথাটাই বিদ্রুপান্তক হেসে ওঠে আবরার। আমিনুল ভুরু কুঁচকে নিয়ে প্রশ্ন, আপনি হাসছেন যে? আবরার চোখ সরু করে বলল, কত টাকা পেয়েছেন? আমিনুল থতমত খেয়ে বলে, কি বলতেছেন আপনি, আমি ঘুষ নেই? আবরার বাঁকা হেসে বলল, সেটা তো একবার বলিনি, তবে না বলতেও বুঝলাম যে আমার ধারণাই সঠিক। আমিনুল এবার ক্রোধান্বিত হয়ে জবাব দিল, আপনি আমাকে অপমান করছেন মিস্টার চৌধুরী। আপনি একজন সম্মানীয় লোক দেখে আমি এখন আপনাকে হাত করা পড়াইনি, নাহলে আপনি যা করেছেন তাতে জানেন আমি আপনাকে এখনই জেলে ভরতে পারি, আর আইন কিন্তু তখন আপনার এইসব অর্থবিত্ত দেখতেও আসবে না। স্নিগ্ধা কাপা চোখে আবরারের মুখের দিকে তাকিয়ে এরপর তনার দিকে এগিয়ে যায়। তনার সামনে দাঁড়িয়ে মৃদু গলায় বলে, তনা আপু,
আমি এই বাড়ি আর ওনাকে ছেড়ে আজীবনের জন্য চলে যাব, কিন্তু দয়া করে ওনাকে পুলিশে দেবেন না, এতে ওনার সম্মান নষ্ট হবে। আমি চলে গেলেই তো আপনার আগের মতো সংসার করতে পারবেন। তাহলে এখন দয়া করে মামলাটা আপনি তুলে নিন। তুমি কে আমাকে এসব বলার? তোমার মতো নিম্নমানের মেয়ের সাথে আমি একটা কথা বলতে চাচ্ছি না। যেই পুলিশ দেখেছো অমনি এখন পালাতে চাইছো কেন? সংসার করবে না আমার স্বামীর সাথে? করাচ্ছি সংসার। তোমার হোল লাইফ আমি জাস্ট হেল করে ছাড়বো। নোংরা বাজে একটা মেয়ে, বেশ ঝাঁঝালো গলায় জবাব দিল তনা। অপমানের চোখ ছলছল করে উঠল স্নিগ্ধার। তনা পুনরায় স্নিগ্ধাকে কিছু বলতে নিতে গেলে আবরার একটানে ওর সামনে থেকে স্নিগ্ধাকে সরিয়ে নিজের কাছে নিয়ে আসে। হকচকিয়ে যে স্নিগ্ধার আগে সূর্য জ্বলে ওঠে তোফায়েল আর তনার। এবার আবরার বেশ তেজ নিয়ে স্নিগ্ধাকে বলল, এই মেয়ে, তোমাকে এত কথা বলতে কে বলেছে? আমি বলেছি? এত বাড়াবাড়ি কে শিখিয়েছে তোমার? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আকবারই একটা কথা বলবে না। স্নিগ্ধা ভয়ে মাথা নিচু করে রাখে। আবরার এবার তনার দিকে তাকে বলে ওঠে, আমাকে জেলে দিতে চাইছেন তনা, কিন্তু আপনি খুব ভালো করে জানেন আপনি সেটা পারবেন না। অন্ততই আবরার ফাহাদ চৌধুরীর সাথে তো নয়, কারণ ন্যাড়া যে বেলতলা একবারই যায়। তনা আবরারের কথার মানে বুঝতে না পেরে ভুরুদয় কুঁচকে নেয়। কি বলতে চাইছেন? তোফায়েল তড়িৎ গতিতে দাঁত চিপি বলে, ও আবার কি বলবে? অভিনয় করছে আমাদের সাথে, বোঝাচ্ছে যে আমি ভাঙছি তবু মস্কাচ্ছি না। আবরার ক্রোধ নিয়ন্ত্রণে চোখ বন্ধ করে মাথা নিচু রেখে দম নিতে থাকে। আমিনুল এগিয়ে আসে স্নিগ্ধার দিকে, ব্যস্ত গলায় বলে, মিসেস স্নিগ্ধা আবরার চৌধুরী, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? আবরার অধৈর্য হয়ে তাকায়। হাত উঁচু করে আমিনুলকে নিষেধ করতে গেলে ইশারায় থামিয়ে দেয় আমিনুল। বলে ওঠে, প্লিজ মিস্টার আবরার, এটা আমার ডিউটি, বাধা দিবেন না। এরপর আর কথা বাড়ায় না আবরার। অন্যদিকে স্নিগ্ধা চোখ নিচু রেখেই হ্যাঁ বোধক মাথা নাড়ে আমিনুলের উদ্দেশ্যে। আমিনুলের পেছনে দুহাত বেঁধে স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার আর মিস্টার আবরারের কি শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে? স্নিগ্ধা মৃদু গলায় বলে, জি। রেজিস্ট্রি হয়নি? উত্তরে স্নিগ্ধা কিঞ্চিত মাথা ঝাঁকায়, যার অর্থ না। আমিনুল পুনরায় জিজ্ঞেস করে, আপনি কি জানতেন মিস্টার আবরার আগে থেকে বিবাহিত ছিলেন? না। আমিনুল সন্দেহীভাবে তাকে বলে, এই বিয়েটা কি আপনাকে জোরপূর্বক করেছেন উনি? এ পর্যায়ে স্নিগ্ধা আবরারের দিকে তাকা। আমিনুল তৎপর গলায় বলে ওঠে, ওদিকে নয়, আমার দিকে তাকান। স্নিগ্ধা চোখ নামিয়ে আবারও নিচের দিকে তাকে আলোড়িত গলায় বলে ওঠে, বিয়ে আমি আমার ইচ্ছেতে করেছিলাম, আমাকে উনি জোর করেননি। আমিনুল মাথা ঝাঁকে বলে, ও আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন নিজের ইচ্ছেতে বিয়ে আপনি করেছেন, কিন্তু আপনি জানতেন না যে আপনার আগে থেকে বিবাহিত ছিল বা ওনার ঘরে স্ত্রী ছিল? স্নিগ্ধা দৃঢ়ভাবে জবাব দেয়, না, জানতাম না। আমিনুল ভুরু নাচিয়ে বলে, তাহলে আপনি কখন জেনেছেন? স্নিগ্ধা সামান্য সময় চুপ থেকে বলল, এখানে আসার পর। আমিনুল এবার কপাল কুঁচকে বলল, তাহলে তখন আপনি কেন চলে যাননি? কেন থেকে গিয়েছিলেন? স্নিগ্ধা কথার প্রেক্ষিতে আমিনুলের মুখের দিকে চোখ উঠিয়ে তাকালে আমিনুল তটস্থ গলায় বলে ওঠে, না মানে আপনি বিয়ের আগে জানতেন না যে ওনার একটা বউ আছে? এ অবধি মেনে নিলাম, কিন্তু যখন জানতে পারলেন তখন কেন গেলেন না? কেন বিয়েটা ভেঙে দিলেন না? এটাই তো উচিত ছিল আপনার, তাই নয় কি? স্নিগ্ধা এবার আর কথা তোলে না, চুপ মেরে শক্ত পাথরে নিয়ে দাঁড়িয়ে থাকে। ব্যাপারটায় তনা উদ্গ্রীব হয়ে বলে ওঠে, দেখেছেন অফিসার, এবার আর গলা দিয়ে আওয়াজ আসছে না। এই মেয়ে সব মিথ্যে বলছে, এটাই তার প্রমাণ। ও জেনে শুনে এসেছে, টাকা দেখেছে তো, তাই আর লোভ ধরে রাখতে পারেনি। কথাটায় স্নিগ্ধার ভীষণ কান্না পেলেও কোনো মতে ঠোঁট কামড়ে আটকে নেয়। অন্যদিকে আবরার চল শক্ত করে বলে ওঠে, আপনি আগে আয়নায় নিজেকে দেখুন তনা, তারপর অন্যকে নিয়ে কথা বলবেন। ও হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ানোর সময় অবশ্যই আপনার বাবাকে ওপাশে নিয়ে নেবেন। আফটার অল তিনি তো আপনার গুরু। এরূপ বাক্যে তোফায়েল ক্ষিপ্ত হয়ে কিছু বলতে নিলে আমিনুল চোখে ইশারা করে থামিয়ে দেয়। বিরক্তি নিয়ে বলে ওঠে, আপনারা সবাই চুপ করবেন, আমাকে বলতে দিন। এবার আমিনুল আবরারের দিকে ঘাড় ফেরায় বলে ওঠে, মিস্টার আবরার, আপনি এবং মিস্টার তোফায়েল পাঠান দুজনেই যথেষ্ট সম্মানিত লোক। দেখে আমি ভেবেছিলাম ব্যাপারটা মিউচুয়ালি হ্যান্ডেল করবে এবং আপনি যদি কোঅপারেট করেন তবে সেটা সম্ভব। আবরার ভুরু নাচিয়ে প্রশ্ন করে, কি করতে হবে? আমিনুল একবার তোফায়েলের দিকে তাকিয়ে আবার তনার দিকে তাকায়, সেদিকে চোখ রেখে বলে ওঠে, মামলাটা যেহেতু উনি করেছেন সেহেতু ওনার দিকে আমাদের থাকাটা আবশ্যক। আর আমি আপনার দ্বিতীয় স্ত্রী থেকে যে ইনফরমেশন পেলাম তাতে এখানে উনিও পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয় না। তাই এখন এটাই ভালো হবে যদি আপনি অতি সত্বর ওনাকে ডিভোর্স করে শুধুমাত্র তনাহান চৌধুরীর সাথেই সংসার করেন। স্নিগ্ধা চমকে গিয়ে মাথা তুলে আবরারের দিকে তাকিয়ে থাকে। তোফায়েল এগিয়ে গিয়ে মেয়ের পাশে দাঁড়ান, তনার কাঁধে হাত ঠেকে ফিস ফিস করে বলেন, এবারে দেখিস মা, জেলের ঘানি টানার ভয় আবরার কেমন সুর করে তোর পায়ের কাছে এসে পড়ে আর ওই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। তনা বাবার প্রত্যাশার কথা শুনে ফাঁকা ঢোক গেলে, যদিও তার মনের মধ্যে একটুও
আশার সূর্য উকি দিচ্ছে না, তবুও কথাটায় বিশ্বাস রাখতে ভারী ইচ্ছে হচ্ছে তার। আবরার এবার আমিনুলকে উদ্দেশ্য করে ভুরু বাঁকে বলে, তা না হলে? আমিনুল জোর গলা জবাব দেয়, না হলে দ্বিতীয় অপশনটাই আমাকে বেছে নিতে হবে। আপনাদের রেপুটেশনের কথা তখন আর ভাববো না আমি। আবরার খানিকক্ষণ চুপ মেরে থাকে, অজান্তে ধকধক করে কাঁপতে শুরু করে স্নিগ্ধার ভেতরে। তনা আর তোফায়েল উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে আবরার উত্তরের আশায়। কিছু সময় পেরোতেই আবরার চট করে একদম বলে, অফিসার, আমি স্নিগ্ধাকে ডিভোর্স দেব না এবং কখনোই না। আবরারের উত্তরে তনা তোফায়েল আহত চোখে তাকিয়ে থাকে। রাগ ক্রোধ ছুটে বেড়াতে শুরু করে তাদের সমগ্র শরীর রন্ধ্রে রন্ধ্রে, কিন্তু স্নিগ্ধার অবাক দৃষ্টি তখন আবরারের মুখের ওপর আটকে থাকে। আমিনুল এবার প্রগাঢ় গলায় বলে ওঠে, একটা সুযোগ দিতে চেয়েছিলাম আপনাকে মিস্টার চৌধুরী, অথচ আপনি? আবরার দৃঢ় গলায় জবাব দিল, আই ডোন্ট নিড এনি চান্সেস। আমিনুল এবার ক্ষিপ্ত গলায় বলল, তবে আর কি, থানায় চলুন। আমিনুল কথা শেষ করতে তোফায়েল এবার ক্ষুব্ধতা নিয়ে বলল, নিজের ভালো তো পাগলও বুঝতে পারে, অথচ তুমি তো তার থেকে অধম। আবরার বাঁকা এসে বলে, হলাম না হয়, তবু ভালো আপনার মতো ধরিবাজ হয়নি। তোফায়েল দাঁত চেপে চুপ করে থাকে। আমিনুল বাকি দুজন কনস্টেবলকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওনাদের নিয়ে আসুন। কথা শেষে আমিনুল সামনে হাঁটা ধরে। তোফায়েল মেয়ের দিকে তাকিয়ে আহত হয় তনার পানসে অশ্রুসিক্ত মুখ দেখে। যে মেয়ের খুশির জন্য এত কিছু করলো, আজ সেই মেয়ের মুখে আমাবস্যার ঘন ঘটা দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে তার। ছোট্ট একটা দম ফেলে সোফার উপর বসে পড়ে তোফায়েল। অন্যদিকে স্নিগ্ধা গুটি গুটি পায়ে মহিলা কনস্টেবলের সাথে সদর দরজার দিকে হাঁটতে ধরে। হুট করে আবরার সবার উদ্দেশ্যে গলা বাড়িয়ে বলে ওঠে, 1 মিনিট। আমিনুল দাঁড়িয়ে পড়ে। স্নিগ্ধা পেছন থেকে ঘুরে তাকায়। উপস্থিত সকলে বিস্ময়ের সাথে সাথে কৌতূহল চোখে মুখে তাকিয়ে থাকে আবরার দিকে। আবরার আয়সি ভঙ্গিতে পকেটে দুহাত গুজে দাঁড়ায়, ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, এখনো ড্রামা শেষ হলে হবে, পিকচার তো আবি বাকি হ্যাঁ। আপনি আবার কোন নতুন নাটক শুরু করতে চাচ্ছেন মিস্টার চৌধুরী? আমিনুলের তীক্ষ্ণ প্রশ্নে সামান্য মুচকি হাসে আবরার। দৃঢ় গলা জবাব দেয়, নাটক আমি শুরু করছি না, বরং বলতে পারেন নাটক শেষ করছি। আমিনুল ভুরুদেহ কুঁচকে নেয়, বলে, তাহলে সময় নষ্ট না করে যা বলার স্পষ্ট করে বলুন। আবরার একইভাবে উত্তর দিল, সময়ের যদি আদৌ মূল্য দিতেন তাহলে তোফায়েল পাঠানের হয়ে এখানে আসতেন না। কথাটা বেশ গায়ে লাগে আমিনুলের। উত্তরে এবার দাঁত চেপে বলে ওঠে, কি বলতে চাইছেন আপনি? আমি কারো কথায় কাজ করছি, আমি আমার ডিউটি করছি না। আবরার মৃদু হেসে বলল, হলেও হতে পারে। আমিনুল ক্ষিপ্ত হয়ে বলল, মিস্টার চৌধুরী, আপনি ভুলে যাবেন আমি পুলিশের একজন সিনিয়র অফিসার, আমার সাথে এভাবে কথা বলার কোনো রাইটস আপনার নেই। আবরার ভুরু বাঁকিয়ে বলল, ঠিক যেভাবে বিনা অপরাধে আমাকে আর আমার স্ত্রীকে অ্যারেস্ট করার রাইট নেই আপনার, তাই তো? এ পর্যায়ে আবরারের কথার সবার মধ্যে এক ঝাঁক কৌতূহল এসে ভিড় করে। প্রবল জিজ্ঞাসা নিয়ে আবরারের মুখের দিকে তাকিয়ে থাকে সবাই। তোফায়েল ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন, ফাজলামো করছো তুমি আবরার? এত কিছুর পরেও বলতে চাইছো তুমি অপরাধী নও? আবরার তোফায়েলের দিকে তাকায়, শক্ত মুখে জবাব দেয়, বলতে চাইছি না, বলছি না আমি অপরাধী, আর না আমার স্ত্রী স্নিগ্ধা। আমিনুল এবার ভুরু কুটি করে বলে ওঠে, আপনি কি এখন নতুন আইন রচনা করতে চাচ্ছেন নাকি? না মানে অন্তত এই দেশের আইন যা বলে সেখানে প্রথম স্ত্রী থেকে অনুমতি না নিয়ে দ্বিতীয় স্ত্রীর বিয়ে করাটা অন্যায়। আপনি তো সেই পথেরই যাত্রী, তবে এত ওভার কনফিডেন্স কেন আসছে মিস্টার চৌধুরী? আমরা শান্ত হয়ে বলল, ওভার কনফিডেন্স না অফিসার, এটা আমার বিশ্বাস, আস্থা, নিজের প্রতি ভরসা। কথার এ পর্যায়ে আর চুপ থাকতে পারল না তনা। চোখের নোনা পানিগুলো ধরফর করে মুছে এগিয়ে এসে আবরারের সামনে দাঁড়ালো, বলল, কিসের বিশ্বাস আবরার? আপনি বিশ্বাসের মানে জানেন? যে লোক তার স্ত্রী ভরসা রাখতে পারে না, সে কিভাবে নিজের ভরসা হতে পারে? আবরার বাঁকা ঠোঁটে হাসে তনার দিকে তাকিয়ে বলে, বিশ্বাসের সঠিক ডেফিনিশন আমি জানলেও আপনি জানেন না। তবে তনা, আমি কিন্তু একটা ব্যাপার অন্তত বুঝতে পারছি, আপনি আর আপনার বাবা কি চাইছেন বা চেয়ে এসেছেন। তনা ভুরুবাকে বলল, কি জানেন আপনি? আর আপনি জানলেও এখন আমার কি বা আসবে যাবে? সব তো খুঁয়েই ফেলেছি। যাকে এতটা ভালোবেসে নিজের করে পেতে চেয়েছি সে আমার হলো না, উল্টো আমারই সামনে অন্য একটা মেয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে কঠোর শাস্তি অন্য কি হবে আপনারা বলতে পারেন? শেষের কথাগুলো বেশ চেঁচিয়ে বলে ডুকরে কেঁদে উঠল তনার কান্নায় তোফায়েল এগিয়ে এসে মেয়ের মাথায়
বুক চেপে ধরল। তনা বাবার বুকে লেপ্টে কাঁদতে লাগলো ক্রমাগত। তোফায়েল এবার আবরারের দিকে চল শক্ত করে বলল, আমার জীবন, মেয়েটার জীবনটা নষ্ট করে কি পাচ্ছ তুমি আবরার? কোন রং তামাশায় খেলায় মাতাতে চাইছো নিজেকে? আবরার ছোট্ট একটা দম নিয়ে বলল, রং তামাশা যেটা শেখার সে তো আপনাদের দুজনের থেকে প্রাপ্ত। এখন নিজেদের শিক্ষা নিজেরাই সহ্য করতে পারছেন না। তোফায়েল বুঝতে না পেরে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। এদিকে আমিনুল প্রচণ্ড বিরক্ত হয়ে বলে, আপনারা কি শুরু করছেন বলুন তো? নিজেদের মধ্যে তখন থেকে লড়াই করছেন, একে অন্যের গায়ে কাদা ছোড়াছুরি করছেন, তাহলে পুলিশকে ডাকার কি দরকার ছিল? আমিনুল এবার আবরারের দিকে তাকিয়ে প্রগাঢ় হয়ে বলে, মিস্টার আবরার, আপনি কিন্তু আমার সময় নষ্ট করছেন। কথা না বাড়িয়ে আসুন, না হলে হাত করা পরিয়ে নিয়ে যাব আমি। আবরার দৃঢ় গলায় বলে, আমি তো বললাম আপনি সেটা পারবেন না। আমাকে হাত করা পরানো আপনার সীমার বাইরে। আমিনুল এবার রাগে দাঁত চিপিয়ে বলে, আপনি এখন আপনার পাওয়ার দেখাচ্ছেন আমায়? আবরার মুচকি হেসে বলে ওঠে, পাওয়ার দেখালে আজ এখানে দাঁড়িয়ে এত কথা বলার অবস্থায় থাকতেন না আপনি, সেটা আপনিও খুব ভালো করে জানেন। আমিনুল চুপ করে যায়। তনা বাবার বুক থেকে মাথা তুলে চট করে ঝাঁঝালো গলে বলে, ক্ষমতা দিয়ে সব করবেন ভেবে এতটা নিচে নামতে পারছেন তাই না আবরার? আবরার তনার মুখের দিকে সরু চোখে তাকায়। তনার অশ্রুসিক্ত চোখ দেখে মনে মনে আওড়ে ওঠে, আমি খুব ভালো করেই জানি তনা, আপনার উদ্দেশ্য আমাকে জেলে পাঠানো ছিল না, পুলিশ ডেকে আমাকে ভয় দেখিয়ে স্নিগ্ধাকে ডিভোর্স দেয়াতে চেয়েছিলেন তাই তো? কিন্তু ওই যে বললাম, ন্যাড়া বেয়াল তলাতে একবারই যায়, একই ভুল বারবার করবে না। আবরার ফাহাদ চৌধুরী। আবরারকে চুপ দেখে সবাই বেশ সন্দিহীভাবে তাকিয়ে থাকে। এতক্ষণে চুপচাপ দাঁড়িয়ে থাকা স্নিগ্ধা এবার 2 কদম ফেলে এগিয়ে আসে আবরারের দিকে। মৃদু গলায় বলে, আপনি কেন এত কথা বাড়াচ্ছেন? আমি তো মেনে নিয়েছি আমার নিয়তে, আপনিও মেনে নিন। আমাকে ডিভোর্স দিতে চাইলে আমার কোনো অভিযোগ থাকবে না এখানে। যেটাতে আপনার ভালো হয় কিংবা সম্মান বাঁচবে আপনি দয়া করে সেটা করুন। এভাবে 2 নৌকাতে পা দিয়ে চলতে গেলে সত্যিই পানির মধ্যে তলিয়ে যেতে হয়। আর তাছাড়া আমি তো আপনার আর তনা আপুর সংসারের 3য় ব্যক্তিতে, আমাকে ডিভোর্স দেওয়াটাই যুক্তিযুক্ত হবে। আপনি স্নিগ্ধাকে পুরোটা শেষ করতে দিল না আবরার। একবারে মাঝপথে ধমকে ক্ষিপ্ত হলো। চুপ, আগে বলেছি বেশি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এতক্ষণ ঠিক যেভাবে ছিলে, বড়দের মধ্যে পাকামো করতে তোমায় কেউ বলেনি বুঝলে? আবরারের বাসখাই ধমকে কেঁপে উঠল স্নিগ্ধা। ঘাবড়ে গিয়ে চোখ নামিয়ে নিল মেসের দিকে। পাশ থেকে তোফায়েল ঠোঁট এলিয়ে বলে উঠল, বাহ, এই মেয়ের তো বেশ বুদ্ধি দেখছি। এতক্ষণে একটা কাজের কথা বলল, এতে ওরও ভালো আর তোমারও আবরার। জেলে যাওয়ার অপমানের হাত থেকে দুজনেই বাঁচবে। দেখো, এখন তোমরা দুজনেই যদি হাজত বাস করো, সম্মান তো তোমার যাবে, ওর নয়, কারণ ও তো একটা হাতে ঘরের মেয়ে তাই না? কথাটায় আবরার তোফায়েলের দিকে ঘাড় ফিরিয়ে শীতল গলায় উত্তর দিল, ও কি বা কেমন এসব আমি আপনার থেকে শুনবো না আঙ্কেল। তোফায়েল পুনরায় কিছু বলতে নিতে গেলে নিচ থেকে বাবার হাত চেপে ধরল তনা। থমকে গিয়ে চুপ করে রইল তোফায়েল। এবার আমিনুল ধৈর্য ধরা হয়ে বলল, এসব কি হচ্ছে মিস্টার আবরার? অনেক হয়েছে, আপনার কৌতুক আর নিতে পারছিল না, চলুন এবার। আবরার শক্ত গলায় বলল, কোন অপরাধে? বিরক্তিতে আমিনুলের মুখ তিক্ততায় ভরে এলো। নাক মুখ কুঁচকে নিয়ে বলল, বারবার একই কথা শুনতে চাইছেন মিস্টার চৌধুরী? আবরার একইভাবে বলল, অবশ্যই কোন অপরাধে আমাকে নিয়ে যাবেন সেটা শোনা আমার অধিকারের মধ্যে পড়ে। উত্তরে আমিনুল তটস্থ গলায় বলে উঠল, বেশ, শেষবারের মতো বলছি, প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত 2য় বিয়ে করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আই থিঙ্ক বুঝে নিয়েছেন ভালো করে। আবরার এবার ভুরু নাচে বলল, কি আমার প্রথম স্ত্রী অফিসার? আপনার কথা ভুল হচ্ছে, আমার এক এবং একমাত্র স্ত্রী স্নিগ্ধা। কথাটায় চমকে গিয়ে তাকায় স্নিগ্ধা। তনা অধীর চোখে একবার বাবার দিকে তাকায় আর একবার আবরারের দিকে। আমিনুল ভুরু কুঁচকে বলে, কি বলতে চাইছেন? আবরার এবার কপালের বাম পাশে মৃদু আঙ্গুল বুলিয়ে বলে ওঠে, ওই যে বললাম, স্নিগ্ধা ছাড়া আমার আর কোনো স্ত্রী নেই। পাশ থেকে তনা ব্যস্ত গলায় উত্তর দেয়, এখন কি বিয়েটা অস্বীকার করতে চাইছেন? আবরার মুচকি এসে বলে ওঠে, যেখানে বিয়েটাই হয়নি সেখানে স্বীকারই বা কেন করব? দেয়ালের চারদিক জুড়ে আবরারের এই একটি বাক্য আবরার বারবার প্রতিধ্বনিত হতে শুরু করে দেয়। তনা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। আমিনুল তোফায়েল দুজনে মুখ হাঁ করে একে অন্যের দিকে তাকায়। স্নিগ্ধা ফ্যাল করে চেয়ে থাকে আবরারের মুখের দিকে। আমিনুল কয়েক দফায় নিজেকে সামলে বলে ওঠে, এর মানে? আবরার শান্ত গলা জবাব দেয়, মানে আমার আর তনার বিয়েটা আদৌ হয়নি।
কথাটা শুনতে দু কদম পিছে যে তনা, চোখে লবণাক্ত পানিগুলো এখন আরো বেশি বেগে ঝরতে শুরু করে। তোফায়েল ক্ষুব্ধ গলায় বলে, বিয়েটা হয়নি মানে কি? নাটক করছো তুমি? হ্যাঁ নাটক। খেলনা পেয়েছো আমার মেয়েকে, আমার সামনে, তোমার বাবার সামনে। তোমাদের পারিবারিক উকিল বিয়ে পড়িয়েছেন তোমাদের, তাহলে এখন এসব ভাওতাবাজির মানে কি? আবরার জবাবে মুচকি এসে বলে, উত্তর তো আপনার কথাতেই আছে আঙ্কেল। আমাদের পারিবারিক উকিল বিয়েটা পড়িয়েছিলেন, ঠিক বিয়ে পড়াননি। উনি জাস্ট বিয়ের পেপারস দেখিয়ে আমাকে আর তনাকে সাইন করতে বলেছিলেন, তাই না? কিন্তু সেসব পেপারসই নকল ছিল, ইলিগাল ছিল। আর সত্যি ওটাই এসব সোহরাব কাকা আমার বুদ্ধিতেই করেছিলেন। স্নিগ্ধা তন্না দুজনে হতভম্ব নিষ্পলক চেয়ে থাকে আবরারের মুখের দিকে। আবরারকে এখন ভীষণ অধম মনে হতে শুরু করে স্নিগ্ধার। তনার কান্না, চোখের জল সব তো এই লোকটার জন্যই ঝরছে। কি অদ্ভুত নিয়ম প্রকৃতির, যে মেয়ে সংসার করতে মরিয়া তাকে এভাবে ঠকালো, আর সংসার সামলার ন্যূনতম ইচ্ছে তার মধ্যে না থাকতেও তাকে আটকে রাখছে আবরার। কেন এরকম হয়? সবসময় মানুষ যা চায় তা কেন উল্টো হয়? তনা আবরারের দিকে তাকে ফিসেল গলে বলল, আপনি মিথ্যে বলছেন তাই না আবরার? আমি জানি আপনি এখন এসব বানিয়ে বানিয়ে বলছেন। আমি মিথ্যে বলিনি, যা শুনেছেন তার সবটাই সত্যি। কথাটায় হতাশ চোখে তাকিয়ে কেঁদে ওঠে তনা। তোফায়েল হতবাক হওয়ার পরিমাণ সামলে ধীর পায়ে আমিনুরের কাছে গিয়ে দাঁড়ায়। এই সুযোগে ফিসফিস করে বলে, আমার মনে হচ্ছে এটা ওর বানানো কোনো কারসাজি, পুলিশের হাত থেকে বাঁচার জন্য ও এসব বলছে। আমিনুল আবরারের দিকে চোখে চোখ রেখে তোফায়েলের কানের কাছে বলে, স্যার আমার কিন্তু সেসব মনে হচ্ছে না। পুলিশের সামনে হয় ওড়ানো কথা কেউ বলে না, কারণ আমরা তো তদন্ত করবই, সেটা তো উনিও জানেন। তারপরেও আপনার সন্দেহ হলে আমি কথা বলছি, দাঁড়ান। তোফায়েল চিন্তিত মুখ নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। পাশ থেকে আমিনুল গলা বাড়িয়ে বলে ওঠে, কি প্রমাণ আছে মিস্টার চৌধুরী? আপনাদের বিয়েটা যে হয়নি। আবরার চোখ শুরু করে বলে, প্রমাণ আপনারা সোহরাব আঙ্কেলের চেম্বারে গেলেই পেয়ে যাবেন। আমি তো পেপার সাথে নিয়ে ঘুরি না, তাই না অফিসার? তদন্ত করে আপনাদের কাজ আপনারই করুন বরং। আমিনুল তোফায়েলের দিকে তাকায়, চোখ ইশারা করে আশ্বস্ত করে বোঝায়। এরপর তাকায় তনার দিকে। আচ্ছা তনা চৌধুরী, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হয়নি? কান্না ভেজা মুখ নিয়ে দুদিকে মাথা নেড়ে তনা, যার অর্থ না, পরক্ষণে বলে ওঠে, আসলে আমি চাইনি, আবরারও চাইনি। সোহরাব আঙ্কেল বলেছিলেন সময় এলে উনি পাঠিয়ে দেবেন। এ পর্যায়ে আবরার চট করে উত্তর দেয়, সেটাও আপনার কথাই বলেছিলেন উনি। তনা অবাক হয়, পাশাপাশি সবাই, কিন্তু মুখে কেউ কোনো শব্দ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে নির্বাক শ্রোতার মতো। আমিনুল তাকে আবরারের দিকে বলে, বেশ ঠিক আছে, আমরা খোঁজ লাগাচ্ছি, তবে আপনার কথা প্রমাণ হলেই যে আপনি মুক্ত হবেন তাও কিন্তু নয় মিস্টার চৌধুরী। আবরার ভুরু নেচে বলে ওঠে, মানে একটা মেয়েকে মিথ্যে বিয়ে করে ঠকানোর অপরাধেও আপনাকে আমি গ্রেপ্তার করতে পারি? আবরার মুচকি এসে বলে, আমি অপেক্ষা করবো, এখন আপনারা আসুন। তোফায়েল আর তনাকে একবার দেখে নিয়ে অগত্য উপায় না পেয়ে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে পড়ে আমিনুল আর বাকি দুজন কনস্টেবল। আবরার সেদিক থেকে চোখ ফিরিয়ে তনার দিকে এগোয়। তনার সামনে দাঁড়িয়ে প্রগাঢ় আওয়াজে বলে, আমি এই জন্যই বারবার বললাম তনা আমার জীবনের কোথাও আপনি নেই। তনা আহত চোখে তাকায়, ফিসেল গলায় বলায়, আমার অপরাধ কি ছিল আবরার? আমার ভালোবাসায় তো কোনো খাঁজ ছিল না। আবরার শীতল গলায় বলে ওঠে, আপনার ভালোবাসার পন্থাতে খাঁজ ছিল তনা। তনা কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে। তোফায়েল অধৈর্য হয়ে গিয়ে আবরার কাঁধের এক পাশে ধাক্কা মারে। দু কদম পিছিয়ে যায় আবরার। স্নিগ্ধা ভয়ে মিয়ে যায় দেয়ালের সাথে। তনা ভড়কে গিয়ে বাবার দিকে তাকায়। তোফায়েল আগুন চোখে আবরার দিকে তাকিয়ে বলে, তুই আমার মেয়েকে ঠকিয়েছিস আবরার, তুই কি ভাবছিস বেঁচে যাবি? আবরার শার্টের এলোমেলো অংশ ঠিক করতে করতে জবাব দেয়, সেসব আপনি ভাবেন যে আপনি বাঁচবেন কিনা। তোফায়েল ভুরু বাঁকিয়ে বলে, মানে কি বলতে চাস? আবরার এগিয়ে আসে তোফায়েলের সামনে, ধীর গলায় বলে, আমাকে মিথ্যে রেপড কেসে ফাঁসানোর কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন তোফায়েল পাঠান? কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয়, বরং গর্বের বিষয়। প্রকৃত ভালোবাসলে ভয় না পেয়ে মানুষ বুক ফুলিয়ে নিঃসংকোচে সেই মানুষটাকে বলতে পারে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু যখন সেই ভালোবাসা পাওয়ার জন্য মানুষ মিথ্যে আর অন্যায় পথকে অবলম্বন করে, তখন সেটাতে খাঁত থাকে। প্রশ্ন ওঠে, তার ভালোবাসা নিয়ে, ঠিক যেমনটা আপনার ভালোবাসা নিয়ে ছিল তনা। আবরারের আলোড়িত বাণী বোধগম্য হয় না তনার। কিঞ্চিত ঘাবড়ে গিয়ে বলে, এসব কথার মানে কি? আবরার ছোট্ট করে দম ফেলে উত্তর দিল,
আপনি আমাকে মিথ্যে বলেছিলেন তনা, আমি আদৌ আপনার শ্লীলতাহানি করিনি সেদিন। তোফায়েল হকচকে তনার দিকে তাকায়। কথাটা শুনতেই স্নিগ্ধা একরাশ কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। তনা কাঁপা কাঁপা স্বর তুলে আবরারকে উদ্দেশ্য করে বলল, এসব বানোয়াট কথা বলবেন না আবরার, আপনি সত্যি চুপ করুন। আবরারের ক্ষিপ্ততায় কথা ওখানে আটকে যায় তনার। আবরার দাঁত চিবিয়ে বলল, একটা মেয়ে হয়ে কিভাবে নিজের মান-সম্মান নিয়ে অভিনয় করতে পারেন তা এতদিন ধরে? ক্লান্ত লাগে না আপনার? তনার চোখের পাতাগুলো কাঁপতে থাকে অনবরত। বুকের মধ্যে সত্য উগড়ে আসার ভয় চেপে ধরে আসছে পৃষ্ঠে। মেয়ের অবস্থায় তোফায়েল এবার ক্ষুব্ধ গলায় বলে ওঠে, অভিনয় আমার মেয়ে নয়, অভিনয় করছো তুমি, নিজের দোষ ঢাকার চেষ্টা করছো। আবরার তোফায়েলের দিকে তাকে বলে, আমি নই, করছেন আপনারা। মিথ্যে অপরাধের দায়ভার আমার কাঁধে তুলে দিয়ে সেটা আমৃত্য বজায় রাখার নাটক করে বেড়াচ্ছেন। যে কাজ আমি করিনি তার শাস্তি দিতে চেয়েছিলেন আমাকে, কিন্তু সেটা তো পারেননি, আর না কখনো পারবেন। সবার কথোপকথনের উদ্বিগ্নতা ঘিরে ধরে স্নিগ্ধাকে। স্নিগ্ধা এবার সামান্য গলা বাড়িয়ে বলে ওঠে, আপনারা কোন অপরাধের কথা বলছেন এখানে, আমাকে একটু বুঝিয়ে বলবেন? আবরার স্নিগ্ধার দিকে তাকে মুচকি হাসে বলে ওঠে, এসব রাঘব বোয়ালদের প্যাঁচানো চাল, তোমার ছোট্ট মাথায় ঢুকবে না পড়ি। স্নিগ্ধা বিরক্তি নিয়ে এগিয়ে এসে উত্তর দিল, কেন বুঝবো না আমি? কেন? আমি অতটাও ছোট নই, আপনি আমায় কেন কিছু বলছেন না? আমার সবটা জানার অধিকার আছে। তনার শরীরে রাগ ছেয়ে যেতে শুরু করে। স্নিগ্ধার কথাটা শুনতেই ঝাঁঝালো গলায় বলে, কিসের অধিকার তোমায়? আবরারের ওপর শুধু আমার অধিকার। আমি আবরারের স্ত্রী, তুমি আমাদের মাঝে স্রেফ তৃতীয় ব্যক্তি। স্নিগ্ধা এরূপ কথার প্রেক্ষিতে উত্তর দেয় না, ঠোঁট কামড়ে চুপ করে যায়। কিন্তু জবাবে আবরার তেতে উঠে বলে, আপনি কি কানে কম শুনছেন আজকাল তনা? আমি তো বললাম আপনি আমার কেউ নন। তনা ক্রোধানলে জ্বলে উঠল একেবারে। উৎগলায় জবাব দিল, এখনো প্রমাণ হয়নি যে আপনি যা বলছেন সব সত্যি। আবরার ঠোঁট এলিয়ে বলল, হয়নি, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মিস্টার আমিনুল যা টাকা খেয়েছেন আপনার বাবার থেকে, সেসব না হলে বেরিয়ে আসবে তো। তোফায়েল পাশ থেকে ভুরু কুচকে বলল, বারবার এক কথা বলে কি বোঝাতে চাইছো? আমি আমিনুলকে ঘুষ দিয়ে এখানে এনেছি। আবরার দৃঢ় গলা বলে, অবশ্যই নিঃসন্দেহে। তনা দাঁতে দাঁত চিবিয়ে জোরে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ এনেছি ওনাকে, আমরাই টাকা দিয়ে এনেছি, বেশ করেছি। আপনাকে পাওয়ার জন্য সব করব আমি। পুলিশ আনা তো অনেক ছোট ব্যাপার। এভাবে ওভাবে যে কোনো একভাবে আমার আপনাকে দরকার। আবরার আমি আপনাকে চাই। স্নিগ্ধা আবরারের মুখের দিকে তাকিয়ে থাকে তনার রুক্ষিপ্ত ধ্বনির প্রেক্ষিতে। আবরার স্নিগ্ধার দিকে তাকায় না, তনার দিকে চোখ রেখে শক্ত গলা বলে, আপনার এই এক তরফা চাওয়াটাই আজ আপনাকে এমন দিন দেখালো। আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। তোফায়েল দ্রুত পেয়ে এগিয়ে এসে প্রত্যেকবারের মতো আবরার কলার চেপে ধরার জন্য হাত বাড়ায়। তবে এবার আবরার তার আগে হাত আটকে দেয়। তোফায়েলের ক্ষিপ্ত গলায় চঞ্চল হয়ে বলে ওঠে, বারবার আমার গায়ে হাত দিয়ে নিজের ছোট মন মানসিকতার প্রমাণ দেবেন না আঙ্কেল। আমি যেমন ভদ্রতা বজায় রাখছি আপনিও রাখবেন আশা করছি। তোফায়েল একই রকম রক্তলাল চোখ নিক্ষেপ করে তাকিয়ে থাকে আবরারের দিকে। পেছন থেকে এগিয়ে এসে তনা বাবাকে সরিয়ে দিয়ে আবরারের দিকে তাকে বলে, তুমি সরো বাবা, ওর সাথে যা বলার আমি বলে নিচ্ছি। তোফায়েল সরে দাঁড়ায় মেয়ের সামনে থেকে। তনা আবরারকে উদ্দেশ্য করে প্রশ্ন ছড়ে, আপনি কোন ভদ্রতার কথা বলছেন আবরার? একটা মেয়ের সম্মানহানি করে অনেকটা প্রেশারে পড়ে তাকে বিয়ে করেছিলেন, আর তার সাথে পুরো একটা বছর সংসার করার পর বলছেন আদৌ বিয়েটা হয়নি? এটা কেমন ভদ্রতা? আর ঠিক কোন ধরনের ভদ্রতা আমাকে বোঝাবেন? স্নিগ্ধা তনার কথাগুলো বাকরুদ্ধ হয়ে আসে। তার মানে তনার সাথে আবরার সি সি সি। ঘৃণে তিক্ত হয়ে আসে স্নিগ্ধার মুখ। আবরার এত জঘন্য কাজ করেছে ভাবতো কোথাও না কোথাও বুকের মধ্যে তোলপাড় শুরু হতে করে। তার ভেতরটা ছটফট করতে শুরু করে। ওপাশ থেকে আবরারের ইতিবাচক কোনো উত্তরের আশায় আবরার নিশ্চুপভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকে তনার মুখের দিকে। মৃদু বাঁকা ঠোঁটে হেসে বলে, আপনার সত্যি বিন্দুমাত্র লজ্জা নেই তনা? আপনার প্রত্যেকটা কথা আমার কাছে এখন জাস্ট ইউজলেস আর বিরক্তকর মনে হচ্ছে। তনা ভুরু নাচিয়ে প্রশ্ন করে, আপনি কি সব অস্বীকার করতে চাইছেন আপনি আমায় রেপ্ট করেননি? আবরার তৎপর গলায় বলে, কখনোই না। তনা বড় চোখে তাকে বলে, মিথ্যে বলেছেন এখন। আবরার ক্রোধে দুই হাত দিয়ে তনার বাহু চেপে ধরে। ভয় পেয়ে ঘাবড়ে যায় তনা। তোফায়েল স্নিগ্ধা দুজনেই ভড়কে যায় আবরার এমন কাজে। তনার চোখের দিকে ক্রূর চোখে তাকিয়ে আবরার ব্যগ্র গলায় বলে ওঠে, আমি আপনার রেপ্ট করিনি তনা, আপনি আমাকে ফাঁসিয়েছেন, মিথ্যে বলেছেন, নাটকের গুটি হিসেবে ব্যবহার করছেন আমার ভালো মানুষীকে।
আর আমাকে। এক নিঃশ্বাস নিয়ে কথাগুলো বলে তনাকে ঝাড়া মেরে ছেড়ে দেয় আবরার। পরক্ষণে কৌতুক স্বরে হেসে বলে, আর আমিও কি বোকা, আপনার চোখের মিথ্যে অশ্রু দেখে বিশ্বাস করে নিয়েছিলাম আপনার কথা। ভেবে নিয়েছিলাম যে হয়তো বা আমি সম্মান নষ্ট করেছি আপনার, হতেও পারে ভুল করে হলেও অপবিত্র করেছে আপনাকে। স্নিগ্ধার ভারী অদ্ভুত অনুভূত হয় আবরার কথাগুলোতে। কৌতূহল চেপে রাখতে না পেরে তাড়াহুড়ো করে বলে ওঠে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ যদি কাউকে রেপ্ট করেই থাকে তাহলে তাকে ফাঁসানোর কথা আসবে কেন? আর সে নিজেও কি তার অপরাধ নিয়ে নিশ্চিত থাকে না? অন্যের কথা শুনে নিজেকে অপরাধের বিশ্বাস করে? এটাও হয়? আপনার কথাগুলো কি একটু বেশি হাস্যকর শোনাচ্ছে? আবরার স্নিগ্ধার দিকে চোখ ঘোরায়, দৃঢ় গলা জবাব দেয়, হাস্যকর শুনলে এটাই সত্যি। আমি নিশ্চিত ছিলাম না, বিকজ আই ওয়াজ ড্রাঙ্ক অ্যান্ড সেন্সলেস। স্নিগ্ধা অবাক চোখে ভুরু কুঁচকে বলে ওঠে, তার মানে আপনি ইচ্ছে করে কিছু করেননি? আবরার ঘাড় বাঁকিয়ে তনার ভীতু মুখের দিকে তাকে বলে, যেখানে আমি কিছু করিনি সেখানে ইচ্ছে তো অনেক পরের ব্যাপার। ওইসব তনার চাল ছিল পুরোটা, সবটা। আমাকে বার্থডে পার্টিতে ডেকে নেয়া, আমার ড্রিঙ্কসে ড্রাগ মেশানো, আর তারপর আমি যখন পুরোপুরি সেন্সলেস হয়ে পড়ি, নিজের জামা কাপড় নিজে ছিঁড়ে এমন বেহাল অবস্থা করা যে আমি ওর রেপ্ট করেছি এটা খুব ভালোভাবে প্রমাণ করা যেতে পারে। কথাগুলো কানে পৌঁছাতে তোফায়েল তনা একে অন্যের দিকে তাকে উসফুস করতে থাকে। স্নিগ্ধা হতবাক উদ্বেগ নিয়ে বলে, তারপর আবরার স্নিগ্ধার কথার প্রেক্ষিতে উত্তেজিত গলায় জবাব দেয়, যখন আমার সেন্স ফিরেছিল দেখলাম তনা আমার পায়ের কাছে মেঝেতে বসে কাঁদছে। হ্যাঁ, যদিও মিথ্যে কান্না, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি আসলে কি হয়েছিল এখানে। ব্যস্ত হয়ে তনাকে ধরতে যাই, সত্যিটা জানতে চাই, কিন্তু যখন ওর মুখ থেকে শুনি যে আমি ড্রাঙ্ক করে ওর সাথে জবরদস্তি করেছি, মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমার। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি অধম, ভীষণ অধম। এটুকু বলে থামলো আবরার। স্নিগ্ধা অবাক চোখে দেখে যাচ্ছে ওকে, মনোযোগ দিয়ে শুনছে তার কথা। আবরার ছোট্ট করে একটা দম ফেলে তোফায়েলের দিকে তাকে হেসে ওঠে। তারপর ওই ভদ্রলোক এসে জুড়লেন মেয়ের সাথে। কি কান্না দু বাবা মায়ের! আমার সাথে সাথে আমার বাবার দিকে প্রশ্ন উঠতে শুরু করলো। বাবা যদিও কিছুতে মানতে পারেনি আমি এরকম করেছিলাম, কিন্তু ওই যে তন্নার সাথে আমার পূর্বের কয়েকদিনের বন্ধুত্ব দেখে উনিও বোকা বনে গিয়েছিলেন এদের ড্রামার কাছে। আবরার বলা মাত্রই তন্না তেতে উঠে বলল, আপনি মিথ্যে বলছেন, আপনি সেদিন। তন্না এতটুকু বলতে আবরার আগুন চোখে তাকায় তন্নার দিকে। আবরারের চোখ দেখে ভয় চুপসে যে তন্না কথা না বাড়িয়ে চুপ করে গুটিয়ে থাকে বাবার পাশে। আবরার ক্ষুব্ধ স্বরে তন্নাকে উদ্দেশ্য করে বলেছে, অনেক বলে নিয়েছেন আপনি, এখন শুধু আমি বলবো আর আপনারা শুনবেন, মাঝখানে একটা কথা বলবেন না কেউ। আবরার পুনরায় স্নিগ্ধার কৌতূহলী মুখের দিকে ফেরে শান্ত করে বলে, জানেন স্নিগ্ধা, আমার বাবা সম্মানের পরোয়া করতেন ভীষণ, তার কথা মতো জীবন চলে যায় কিন্তু সম্মান যেন না যায়। আর এই তোফায়েল পাঠান যখন বাবাকে প্রেস মিডিয়াকে নিয়ে তোলপাড় শুরু করবে বলেছিল, ভয় দেখাচ্ছিল, তাই সব কিছু শেষ করে দেয়ার হুতাশ করেছিল নিজের মেয়ের ধর্ষিত হওয়ার বিচারে। আমার বাবা মেনে নিতে পারেননি। যে মানুষ কখনো কারো কাছে মাথা নত করেনি, তার ছেলে একটা মেয়ের শ্লীলতাহানির অভিযোগে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবে, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল তার। এতটা প্রেশার সহ্য করতে না পেরে মাইল্ড স্ট্রোক করেছিলেন ওনার। তনার বাবার হুমকি, তনার কান্নামুখ, আমার বাবার অসুস্থতা, সব কিছু মিলিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। অপরাধের গ্লানি আমাকে তাড়া করে বেড়াচ্ছিল সারাক্ষণ, সবসময়। ঠিক কী করলে আমি এই অপবাদ ঘোচাতে পারবো, পাগল হয়ে যাচ্ছিলাম সেসব ভাবতে ভাবতে। তারপর আমি নিজে জেসে তনার সম্মান রক্ষায় তনার সাথে আমার বিয়ের কথা বলেছিলাম, আর এরা এক পায়ে রাজি হয়ে গিয়েছিল সেই প্রস্তাবে। আবরার থামলে স্নিগ্ধা অধীর গলায় বলল, তাহলে বিয়েতে নকল পেপারস ব্যবহার কেন করলেন? আবরার জিভ দিয়ে ঠোঁটের নিচ ভিজিয়ে নিয়ে বলে, ওদের শাস্তি দিতে। কিসের শাস্তি? জবাবে আবরার উদ্বেগহীন গলায় বলে, বিয়ের 2 দিন আগে আমি জানতে পারি এই সব কিছু ওদের সাজানো ছিল পুরোটাই। তনা আর তোফায়েল বিস্ময়কর চাহনি দিয়ে একে অন্যকে দেখতে থাকে। তোফায়েল ফাঁকা ঢোক গিলে কোনো মতে মোটা ধ্বনি তুলে বলল, কি বলতে চাইছো আবরার? নিজের দোষ আমাদের ঘাড়ে দিতে চাইছো? আবরার সন্দেহীভাবে তাকে বলে, আপনার কি মনে হয় সত্যি সেরকম কিছু? তোফায়েল এবার বাঁকা হেসে বলেন, সেটা তো তুমি ভালো করে বলতে পারবে। ধরে নিলাম আমরা যে করেছি সব মিথ্যে, এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুমি কিছু করনি, সব ভুল ভ্রান্ত ছিল। কিন্তু তোমার কথা অনুযায়ী তুমি তো তখন অচেতন ছিলে, তাহলে তুমি কি করে জানলে সবটা সাজানো ছিল আমাদের? এটা বড্ড বেশি মন গড়া কাহিনী বলে ফেললে আবরার।
আবরার নিচের দিকে চোখ রেখে মুচকি হাসে তোফায়েলের কাছে এগিয়ে ভুরু নাচিয়ে উত্তর দিল, কি জানেন তো মিস্টার তোফায়েল, গল্প আপনি ভালোই সাজিয়েছিলেন, কিন্তু ওই যে দেয়ালেরও কান থাকে। আপনি আর আপনার আদরের রাজকানা যখন আমাকে আর আমার বাবাকে ফাঁসাতে সক্ষম হয়ে তার উৎসব উদযাপন করেছিলেন, আনন্দে মাতিয়ে রেখেছিলেন নিজেদের, আবার কৌতুক করে করে সেসব উচ্চারণও করেছিলেন, ঠিক সেই সময় আমি আপনাদের দরজার পাশেই ছিলাম। ভাগ্যিস বিয়ের ব্যাপারে বাবা কথা বলতে পাঠিয়েছিলেন আমাকে। কথাটা শুনতে তনা তোফায়েলের চোখ বেরিয়ে আসা উপক্রম হতে শুরু করে, চেহারায় স্পষ্ট সাফ ফুটে ওঠে চিন্তান, কপালে জমতে থাকা ঘাম ফোঁটা আকারে গড়াতে শুরু করে। আবরার প্রগাঢ় আওয়াজে বলে, আমি সব শুনে ফেলেছিলাম সেদিন, যদিও পুরোটা নয়, তবে কিভাবে কি করে আপনি নিজেদের ভিকটিম সাজিয়েছিলেন সেসবটা, আর আপনাদের ওইটুকু কথাই বুঝে নিয়েছিলাম আমি ফেঁসে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি ষড়যন্ত্রের চোরাবালিতে। আর তাই বুদ্ধি খাটিয়ে সেদিনে বিয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সমস্ত নকল পেপার তৈরি করাই সোহরাব আঙ্কেলকে দিয়ে তনা আর আপনার পাতা চালে আমি আপনাদের দুজনকে মাত দিতে চেয়েছিলাম, দিয়েছিও। এবার খুব করে চাইছিলাম যে তনা ঠিক যে অপরাধের দায় আমাকে দিতে এত নিচে নামতেও ছাড়ল না, সেই কাজগুলোর ঘটে ওর সাথে, কিন্তু পারিনি। রাগ, ক্ষোভ, ক্রোধ যত যাই থাকুক, ওর গায়ে একটা টোকা ফেলতেও দ্বিধাগ্রস্ত ছিলাম আমি। ওর দিকে তাকালে আমার সব মিথ্যেগুলো চোখের সামনে ভেসে উঠতো আমার বাবার হসপিটালের বেডে শুয়ে শুয়ে পার করা পুরো একটা সপ্তাহের কথা, আমাদের বাবা ছেলের নির্ঘুম রাত পার করার সেই দিনগুলোর কথা। তাই স্পর্শ করা তো দূর, মুখ ফিরিয়ে তাকাতেও চাইতাম না। আমি তনার দিকে যতটা বেশি অত্যাচার করতে চেয়েছিলাম করতে পারিনি, কারণ তনা খুব চেষ্টা করেছিল আমার মন পেতে ওঠার। আফটার অল আমি তো মানুষ, এসব দেখে দয়া হতো, তাই একটু হলেও একজন নারী ভেবে সম্মান দিতাম। একটু থেমে তনার দিকে তাকে, তাই বলে এটা কিন্তু আমার দুর্বলতা ছিল না, আর ছিল না আপনার প্রতি ওটা আমার ভালোবাসা। আপনার প্রতি আজ, এখন আর ভবিষ্যতেও আমার ঘৃণাই থাকবে তনা, শুধু ঘৃণাই থাকবে। আমি একমাত্র এই পৃথিবীতে স্নিগ্ধাকে ভালোবাসি, আর সারা জীবন ওকেই ভালোবাসবো, কারণ ওর মধ্যে আর যাই হোক আপনার মতো মিথ্যে নেই। স্নিগ্ধা একভাবে তাকিয়ে থাকে আবরারের দিকে। এত কিছু ঘটে গিয়েছে এই মানুষটার ওপর থেকে, তার একটু আগেও সে সবটা না জেনে ভেতরে ভেতরে কত দোষারোপ করেছিল তাকে। এখন তো নিজেকেই নিজের কাছে বড্ড ছোট লাগছে। কয়েক মুহূর্ত সবাই নিশ্চুপ হয়ে থাকে, তনার মুখে কোনো কথাই আসছে না, আর শুধু আহত দৃষ্টিতে এক নাগারে আবরারের শক্ত মুখটাকে অবলোকন করতে থাকে। হুট করে আমার নীরবতায় তোফায়েলের ফোন বেজে উঠল। নাক মুখ কুঁচকে চূড়ান্ত বিরক্তিতে পকেট থেকে ফোন বের করে সামনে ধরল তোফায়েল। স্ক্রিনে আমিনুলের নম্বর দেখে কিঞ্চিত ভ্রুদয় কুঁচকালো। তনার কান্না মাখা মুখের দিকে তাকিয়ে বলে, আমিনুল কল করেছে। আবরার স্নিগ্ধা স্বাভাবিক চেহারায় তাকালো। তনা ধরফর করে চোখের পানি মুছে বলল, নির্ঘাত প্রমাণ পায়নি, আবরার সব মিথ্যে বলেছে ওনাদের, দেরি করো না বাবা, রিসিভ করো। তোফায়েল মেয়ের কথায় রিসিভ বাটনে প্রেস করে কানে তোলে ফোন। স্নিগ্ধা অধৈর্য চোখে সেদিকে মনোযোগ দেয় এবার। হ্যালো অফিসার, কিছু জানতে পারলেন? আপনি কি বলছেন সেটা কি বিষয় নিয়ে? তনা ব্যস্ত চোখে বাবার দিকে চেয়ে আছে, উদ্গ্রীবতা চেয়ে আছে মনের মধ্যে। তোফায়েল ফোন রেখে হতাশ দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকায়। তনা ব্যতিব্যস্ত হয়ে বলতে লাগে, কি হলো বাবা? আমি ঠিক বলেছিলাম না প্রমাণ পাইনি তাইনি? বলো বাবা কি হলো বলো। তোফায়েল ছোট্ট করে দম নিয়ে বলে ওঠে, বিয়েটা সত্যি হয়নি রে মা। তনা নির্বাক হয়ে আসে, গলায় দলা পাকানো কান্না উপচে আসে তার। পরক্ষণে মাথা ভো ভো করে ঘুরতে শুরু করে। ঘুরে পড়তে নিলে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ধরে ফেলে স্নিগ্ধা। নিজের সাথে জাপ টেনে তনাকে অধীর হয়ে বলে, সাবধানে আপু, পড়ে যাচ্ছেন তো। গলার স্বর শুনতে তনা কপাল কুঁচকে ক্রোধ নিয়ে তাকায়। স্নিগ্ধাকে দেখতে গায়ে ফুটন্ত পানি পড়ে ফসকা পড়ার মতো অনুভব হতে শুরু করে। এক ধাক্কায় নিজেকে ছাড়িয়ে নেয় স্নিগ্ধার থেকে, ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাকে ছুঁয়েছিস? নির্লজ্জ বেহায়া মেয়ে, এই সব তোর জন্য হয়েছে সবটা। স্নিগ্ধা কথার জবাব দেয় না, তবে আবরার এতক্ষণে স্নিগ্ধাকে সরিয়ে নিজের কাছে এনে বলে, নির্লজ্জ বেহায়া ও নয় আপনি। তনা ফিসুল গলায় বলে, আবরার এবার শক্ত মুখে উত্তর দিল, এবার নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন, আর কিছু বাকি নেই, তবে এবার আসুন আপনারা বেরিয়ে যান বাড়ি থেকে। সম্পূর্ণ মনোযোগী দৃষ্টিতে বাইরের নিকষ কালো আর অন্ধকারাচ্ছন্ন রাতের শহরটাকে অবলোকন করছে স্নিগ্ধা। চোখ সেদিকে থাকলেও আদৌ মন নেই সেখানে। সকালের পর এখনো রাত নেমেছে। একটু আগেই তেজি সূর্যটাও লাল রং দেখিয়ে
ডুবে গিয়েছে পশ্চিমে। ঠিক আবার ভোরের পাখি ডাকলে উঠে আসবে সে। পুরনো আলো, ঝলমলে রোদ উপহার দেবে, ক্লান্ত রাত ছটফটে দিনে রূপ নেবে। ব্যস্ত মানুষগুলো আবার ব্যস্ত হয়ে পড়বে তাদের রোজকার কাজে, সবার দৈনিক তাদের রুটিন মাফিক চলে। এই প্রকৃতিতে থাকা প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জীব, একমাত্র মানুষের জীবন বাদ দিয়ে যারা আদৌ জানে না একটু পরে ঠিক কী হবে, কী হতে চলেছে তাদের সাথে, ভাগ্যে কি লেখা আছে কিংবা কি নেই, কি চাইছে আর কি পাবো, নিয়তির রেখাতে কি উজ্জ্বল আলো দেখাবে নাকি ঢেকে যাবে গুরু গুরু বৃষ্টিতে ভেজা কাগজের মতো মুড়িয়ে নিঃশেষ হয়ে পড়ে রবে। তনা চলে গিয়েছে সে দুপুরে, পরিত্যাগ করেছে এই ঘর। বছরখানেক ধরে সাজানো সংসার স্বামী সব কিছুকে ঠিক পরিত্যাগ করেনি, পরিত্যাগ হয়েছে আবরারের কাছ থেকে। হয়তো আবরারের জীবন থেকেও বরাবরের জন্যই তার যাওয়া। কিন্তু যাওয়ার আগে বাবা মেয়ের বলে যাওয়া প্রত্যেকটা কথা অতিমাত্রায় ভাবাচ্ছে স্নিগ্ধাকে। বারবার মনে পড়ছে আবরারের সামনে তোফায়েলের আঙুল উঁচিয়ে আওড়ানো শেষ কথা, আমার মেয়ের প্রত্যেকটা চোখের জলের দাম গুনতে হবে তোকে। তনার অগ্নিদৃষ্টি, যে দৃষ্টি অনলে এক নিমিষে ঝলসে যেতে পারে সে। আর তার এই দুদিনের সংসার। ওরা যাওয়ার পরপরই আবরারও বেরিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে, আর এখন প্রায় রাতে মোড় নিতে চলল সময়, তবু খোঁজ নেই তার। এই প্রথমবার আবরারের জন্য অপেক্ষা করছে স্নিগ্ধা মন থেকে। আকুলতা বাড়ছে আবরার ফিরে আসা নিয়ে। কখন আসবে এই এক প্রশ্ন বারবার উকি মারছে মস্তিষ্কের কোঠায়। আজ এই বাড়িতে কাজের লোক বাদ দিয়ে শুধুমাত্র আবরার আর স্নিগ্ধা, তনার ছায়াও নেই এখানে। হয়তো আবরারের জীবনও তাই। আবরারের জন্য ভীষণ রকম খারাপ লাগা এখনও কাটেনি স্নিগ্ধার। মায়া টান অনুভূতি একটু হলেও সে বিয়ের সময়টার মতোই নাড়া দিচ্ছে। একটা সময় তনার জন্য শুরু থেকে তার মায়া হতো। অন্য এক নারীর সংসারে হস্তক্ষেপ করায় অপরাধবোধ কাজ করত, কষ্ট অনুভব হতো, কারো জীবনে সতীন হওয়ার তকমা গায়ে লাগার। সেজন্য মনে মনে সহস্র গালি, দোষারোপ, অভিশাপ কম বেরিয়ে আসেনি আবরারের জন্য। কিন্তু আজকের পর পরিস্থিতিটা একটু ভিন্ন হয়ে এসেছে। তনার প্রতি পুরনো সহানুভূতির জায়গায় সামান্য হলেও ঘৃণা লাগছে এখন। আবার কখনো কখনো মায়া লাগছে। আর যাই হোক, সময়টাতে ভালোবাসা মানুষটাকে কাছে পাওয়ার জন্যই এমন করছে মেয়েটা। তো ভালোবাসার ক্ষেত্রে সব সত্যি, সব নির্দোষ। ওই যে ভালোবাসা যেখানে এক বিশাল সমুদ্র, কয়েকটা অন্যায় আর ভুল সেখানে সামান্য আগুনের উল্কাপিণ্ড মাত্র। আকাশটা বেশ অস্পষ্ট, খুব একটা তারা জ্বলছে না তাও নয়। এই তো হাতে গোনা, কে বলেছে তারা গোনা যায় না? হয়তো গোনা যাচ্ছে। বারান্দার গ্রিল থেকে হাত বার করে স্নিগ্ধা আকাশের দিকে উঁচু করে ধরলো, ঠোঁট উল্টিয়ে মনোনিবেশ করলো নক্ষত্র গুনতে। 1 2 3, ওই একটা 4, তারপর 5, 1 2 3 4 5 6। হুট করে কিছু একটা মনে পড়তে স্নিগ্ধা থেমে যায়, হাত গুটিয়ে কাছে আনে, বিড়বিড় করে বলে ওঠে, আচ্ছা সব কিছু ফেলে এখন আমার কি করা উচিত? আমি কি সম্পর্ককে সুযোগ দেব ওনাকে? এমনটা নয় যে এই বিয়েতে আমি অসুখী ছিলাম, আমি তো দ্বিমত করিনি এই বিয়েতে। বাবা জিজ্ঞেস করলে মত দিয়েছি, কারণ আমার মনে কখনো কেউ ছিল না। সবসময় শুধুমাত্র বাবা মায়ের সিদ্ধান্ত মেনে নিয়ে জীবনে এগোতে চেয়েছিলাম। তাদের মুখের ওপর না বলবো না বিধায় গ্রামের ওই বুড়ো লোকটাকেও বিয়ে করতে রাজি ছিলাম। সেখানে উনি তো হঠাৎ পাওয়া আকাশের চাঁদ তুলনীয় ছিল। একটু থেমে, কিন্তু মন আর মস্তিষ্কের কথা মিলছে না, তালগোল পাকে আসছে। তনা আপুর আকুতি, ওনার সাথে থেকে যাওয়ার মিনতি, সেগুলো চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। কি করব আমি তাহলে? ওনার সাথে মন দিয়ে সংসার করব কোনোভাবে? এতে কি তনা আপুর সাথে আমার অন্যায় করা হবে? এই সংসার থেকে তনা আপু বিতাড়িত হলেও ওনাকে নিজের না করে পাওয়ার দীর্ঘশ্বাস কি একটু হলেও থাকবে না? অন্য কারো ভারী নিঃশ্বাস সাথে নিয়ে কি কেউ সুখী হতে পারে? পড়ি আবরারের গলার স্বর শুনতেই ভাবনার সুতো ছিঁড়ে যায়। স্নিগ্ধার চুপ করে যায়, ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকায়। আবরার মৃদু হেসে ভুরু নাচিয়ে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? স্নিগ্ধা সেসব কথা কানে তোলে না। আবরারকে দেখে অনেকটা উদ্গ্রীব হয়ে গিয়ে এসে উদ্বেগ নিয়ে বলে, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? সে কখন বের হলেন আর এলেনই না? আবরার স্নিগ্ধার মুখের দিকে ভুরুদয় কুঁচকে তাকায়। তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? আবরারের চাহনি দেখে স্নিগ্ধা চোখ নামিয়ে নিয়ে বলে, না মানে চিন্তা হচ্ছিল তাই আর কি। আবরার জিভ দিয়ে নিচের দিকে ঠোঁট ভিজিয়ে বলে, খেয়েছ? মাথা না তুলি দুদিকে না বোধক মাথা নাড়ে স্নিগ্ধা বলে ওঠে, ভাবছিলাম আপনি এলে খাবো।
আবরার সামান্য ঠোঁট এলিয়ে মুগ্ধতার হাসি হাসে, কিন্তু স্নিগ্ধার সামনে অপ্রকাশিত রাখতে ওর সামনে থেকে সরে দুপে এগিয়ে গিয়ে সোফার উপর বসে পড়ে। সারা শব্দ না পেয়ে স্নিগ্ধা সেদিকে তাকায়, উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, তাহলে এখন কি করবেন? আবরার জুতো খুলতে খুলতে তাকায় স্নিগ্ধার দিকে, শীতল গলায় উত্তর দেয়, কিসের কি করব? স্নিগ্ধা তৎপর হয়ে বলে, খাবেন না? আমি কি খাবার রুমে নিয়ে আসব? আবরার এবার স্নিগ্ধার দিকে চোখ না দিয়ে বলে, না, পরে খেয়ে নেব। স্নিগ্ধা একটুখানি উসখুস করতে থাকে, নুড়ি পাথরের মতো দাঁত দিয়ে মৃদু কামড়াতে থাকে নিজের ওষ্ঠটাকে। হুট করে ব্যস্ত গলায় বলে, আপনার কি তেষ্টা পেয়েছে? পানি খাবেন? আবরার এবার হাতের কাজ থামিয়ে সরু চোখে তাকে প্রশ্ন করে, আজকে আমার এত খেয়াল রাখছো যে, কি ব্যাপার বলো তো? আবরার এমন সোজাসাপটা প্রশ্নে স্নিগ্ধা লজ্জা পায়, উসখুস ভাবটা আরো প্রবলভাবে চেপে ধরে তাকে। কোনোরকম ইতস্তত করে বলে, না, এমনি পানি তো যে কাউকে খাওয়ানো যেতেই পারে। কথাটায় স্নিগ্ধার লাজুক ভঙ্গির চোখ এড়ায় না আবরারের। আবরার মুখ টিপে হাসে, শান্ত আওয়াজে বলে ওঠে, আমি ফ্রেশ হয়ে আসছি, খাবার রেডি করো। ফোল্ড করা শার্টের হাতার ভাঁজ খুলতে খুলতে ওয়াশরুমের দরজায় হাত রাখে আবরার। তবে সিটকিনিতে টান দেওয়ার আগে পেছন ঘুরে একবার স্নিগ্ধার দিকে তাকায়, বেশ ঠান্ডা স্বরে বলে, সেই প্রথম দিন তোমাকে খাইয়ে দিয়েছিলাম, তারপর আর হয়নি, আজকে আবার সেটা পুনরাবৃত্তি করলে মন্দ হয় না কিন্তু। স্নিগ্ধা চটজলদি গোল চোখে তাকায়, আবরার মুচকি এসে দরজা ঠেলে ওয়াশরুমের দিকে ভেতরে ঢুকে দরজা লাগাতেই স্নিগ্ধার পাতলা ঠোঁটগুলো প্রসারিত হয়ে আসে। কোথাও না কোথাও ভেতরটা ভালো লাগে ছেয়ে যায়। রুমের বাইরে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে তোফায়েল। ভেতরে একের পর এক জিনিসপত্র ভাঙা তীব্র শব্দগুলো কানে এসে লাগছে তার। কখনো কাঁচের জিনিস, কখনো আবার কোনো মাটির ফুলদানি, কিছুই হয়তো ভেঙে গুড়িয়ে দিতে বাদ রাখছে না তনা। এমনিতেও চুপচাপ থাকলেও ভীষণ জেদি, আর তার এমন উৎকট জেদ বাবার কাছে এলেই অতিমাত্রায় বেরিয়ে আসে, যার প্রকাশ এখনো শুনতে পাচ্ছেন তোফায়েল। নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না তোফায়েল, হাত বাড়িয়ে আগের মতো আরও একবার ধাক্কা দিতে শুরু করলো দরজায়। তনু, দরজা খোলো। বাবার কথা শুনে এরকম ভাঙাচোরা করলে আবরার কি ফিরে আসবে? ও আর কখনো ফিরবে না, তোমার কাছে বোঝার চেষ্টা করো। আবরারের শেষের কথায় ওপাশের বিকট শব্দগুলো থেমে আসে। মেয়ের অবস্থা জানার কৌতূহল চেপে ধরে তোফায়েলকে। মেয়ে কি তার কথা শুনলো? তবে কি এভাবে বোঝালেই হবে? তোফায়েলের ভাবনা দীর্ঘস্থায়ী হয় না। দরজা খুলে বেরিয়ে আসে তনা। মেয়েকে দেখে অধৈর্য হয়ে তাকায় তোফায়েল। তনা বাবার দিকে ফোলা ফোলা চোখের অগ্নি নিক্ষেপ করে বলে ওঠে, এই কথার একটা বারও তুমি উচ্চারণ করবে না বাবা। আবরারকে আমি আমার করেই ছাড়বো। তোফায়েল একটা ভারী নিঃশ্বাস টেনে নেয়, শান্ত স্বরে বলতে যায়, দেখ মা, যা হচ্ছে মেনে নে। আবরার আমাদের হাতের নাগালে নেই, অন্তত আসাদ বেঁচে থাকলে বন্ধুত্বের দোহাই দিয়ে হলেও কিছু একটা করতে পারতাম আমি, কিন্তু এখন সেটাও হবে না। আর আবরারের মতো সিংহ তেজি ছেলেকে নিয়ন্ত্রণে আনা চারটিখানি কথা নয়। তো এসব ছাড়, আবরার তোর হয়নি, কিন্তু তোকে ধোঁকা দেওয়ার ফল ওকে ভুগতে হবে, এত সহজে ওকে আমি ছেড়ে দিব না। তনা উত্তরে তেতে উঠে বলল, তুমি আর কিছু করবে না বাবা, তোমার একটা প্ল্যানিংও সাকসেসফুল হয়নি, আর হবে না, উল্টো তোমার প্ল্যান অনুযায়ী চলতে গিয়ে আমি সব হারিয়েছি। তোফায়েল ব্যগ্র হয়ে বলে, এখানে আমি কি করেছি? তুমি কি করেছো মানে তোমার বুদ্ধিতে আমি আবরারকে ফাঁসানোর নাটক করেছিলাম। তুমি তো বলেছিলে এসব করলে আবরার অনেক সহজে হাতে আসবে আমাদের, যা বলবো তাই করবে, কই হলো এসব? এর কিছু আদৌ হয়নি। কথা শেষে তনা শব্দ করে কেঁদে উঠল। তোফায়েল অধৈর্য হয়ে বলল, আরে বাবা, আমি যেরকম ভাবছিলাম সবই তো হচ্ছিল, কিন্তু আবরার যে এতটা চালাক আমি কি করে বুঝবো? ও যে সবটা জানতো, সেসব কি তুই নিজে এতদিন ওর সাথে থেকে বুঝতে পারিসনি? তাহলে আমি কি করে বুঝবো? এটুকু বলে থামলো তোফায়েল। তনা এখনো কাছে। তোফায়েল ব্যস্ত হয়ে বলল, তনু, তুই এত কাঁদছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কাঁদিস না মা, এত কান্নাকাটি করলে শরীরটা খারাপ করবে। তোফায়েল মেয়ের দিকে আঘাতে নিলে তনা মুখে হাত চেপে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায় রুমের মধ্যে। হতাশ হয়ে তোফায়েল মেয়ের পিছু ধরে এগোয়। ও গড, এত কিছু কে রান্না করেছে এসব? আবরার উত্তেজিত প্রশ্নে স্নিগ্ধা মাথা নিচু করে মৃদু গলায় বলে ওঠে, আমি। আবরার অবাক হয়ে তাকে বলে, তুমি রান্নাবান্না জানো? স্নিগ্ধা দুদিকে মাথা নাড়ে, যার অর্থ না। উত্তরে আবরার ভুরু কুঁচকে বলে, তাহলে এসব কি করে করলে? স্নিগ্ধা ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড পর বলে ওঠে, বই দেখে। জিজ্ঞাসায় গাঢ় হয়ে আসে আবরার ভুরু কুঞ্চন। বই দেখে মানে? বই কোথায় পেলে? রান্নাঘর গোছাতে গিয়ে পেয়েছিলাম, তনা আপু রেখেছিল হয়তো। উত্তর পেয়ে আবরারের মুখ স্বাভাবিক হয়ে আসে। একটু ভেবে নিচের দিকে তাকে প্রশ্ন করে, বইটা কি অনেক পুরনো ছিল? জি। আবরার ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে বলল, তাহলে তনা নয়, ওটা আমার মা রেখেছিলেন, কারণ তনাকে রান্না করতে কখনো দেখিনি।
অবশ্য করতো কিনা জানি না, কারণ আমি তো বেশিরভাগই বাইরে থাকতাম। যত দূর জানি সার্ভেন্টরা রান্না করে তনার ইনস্ট্রাকশন অনুযায়ী। তবে আর যাই হোক, বই দেখে এই ইন্টারনেটের যুগে তনা রান্না করবে এরকম আদৌ মনে হয় না আমার। যেহেতু বইটা পুরনো বললে, তখন হয়তো বা মাই রেখেছিল কোনো কালে। শুনেছি মাও যখন এই বাড়িতে প্রথম এসেছিল সেও রান্নাবান্না জানতো না। আর আমিও প্রায় দেখতাম মা কোনো রান্না ভুলে গেলে বই বের করে পড়ে নিত, তারপর রান্নার কাজে হাত চালাতো। আবরার চুপ করে যায়। হয়তো মায়ের স্মৃতিচারণ করতে ব্যস্ত হয়ে পড়ছে তার আবেগগুলো। স্নিগ্ধার খারাপ লাগে। পরিস্থিতিকে অন্য রূপ দিতে স্নিগ্ধা এবার চঞ্চল গলায় বলে, জানেন আমি না বড় বড় আইটেম কখনো করিনি, সামান্য ভাজি তরকারি করেছি, তাও 1-2 দিন। ওই যখন মা নিতুকে নিয়ে নানু বাড়ি যেত তখন উপায় না পেয়ে বাবার জন্য করতাম এগুলো। কিন্তু আজ একটু ইচ্ছে হলো রান্না করি, তাই এলাম। কিন্তু জানেন পরবর্তীতে এত চিন্তায় পড়ে গেলাম কী দিয়ে কী করবো সে নিয়ে। কারো কাছে জিজ্ঞেস করতে লজ্জা লাগছিল। পরে সেলফের মধ্যে বইটা পেয়ে খুব উপকার হলো আমার। একটু করে পড়ছি আর রেঁধেছি। খেয়ে দেখুন না কেমন হয়েছে। আবরার মুচকি হাসে, মুগ্ধ চোখে তাকে বলে, তোমার হাতের বিষ খেলেও আমার শান্তি লাগবে পড়ি, রান্না তো অনেক ছোট ব্যাপার। স্নিগ্ধা লজ্জা পায়। লাজুক ভঙ্গিতে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে আবরার প্লেটে তরকারি তুলে দেয়। আবরার প্লেটে আগে থেকে রাখা চামচ দুটোকে প্লেট থেকে সরিয়ে টেবিলের উপর রেখে বলে, আজ আমি হাত দিয়ে খাবো। অ্যাকচুয়ালি কি বলতো, চামচ দিয়ে খেলে ঠিক পরিপূর্ণ তৃপ্তিটা পাওয়া যায় না। স্নিগ্ধা মৃদু হেসে সায়মূলক মাথা নাড়ে। আবরার উৎফুল্ল মন নিয়ে ভাতের সাথে তরকারি মাখতে উদ্যত হয়। হঠাৎ কিছু একটা মাথায় আসতে একরাশ কৌতূহলী নিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে তৎপর হয়ে বলে, 1 সেকেন্ড। ভাতের লোকমা মুখে তুলতে গিয়েও আবরারের কথায় থেমে যায় স্নিগ্ধা। তাড়াহুড়ো করে বলে, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে খাবারে? জবে আবরার সরু চোখে বলে, তুমি বই দেখে রান্না করছো মানে তুমি পড়াশোনা জানো? স্নিগ্ধা মৃদু আওয়াজ উত্তর দেয়, জানি তো টুকিটাকি। আবরার অবাক হয়ে বলে, তাই কোন ক্লাস অবধি পড়েছ? স্নিগ্ধা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলে, এসএসসি দিয়েছি, গত বছরের রেজাল্ট কি এসেছে? স্নিগ্ধা কাঁচুমুচু মুখে বলে, 10-এ 4.35 পেয়েছিলাম। আবরার ঠোঁটেলিয়ে হেসে বলে, ও খারাপ না। তারপর আর পড়লেন না যে? স্নিগ্ধার গলার আওয়াজ আরো কমে আসে। এবার মুখ কালো করে বলে, বাবার অর্থনৈতিক অবস্থা আপনার তো কিছুই অজানা নয়। আমার পড়ার আগ্রহ দেখে এইটুকু কোনো মতে কষ্ট করে চালিয়েছে, কিন্তু বাবার পরিস্থিতিটা বুঝতে পেরে আমি আর পড়তে চাইনি। আবরার কিছুক্ষণ নিশ্চুপ থাকলো। স্নিগ্ধা হওয়ার কথা তুলল না। কয়েক মুহূর্তের জন্য একটা গুমট পরিস্থিতি তৈরি হলো। আচমকা আবরার গলা বাড়িয়ে বলল, তুমি পড়তে চাও? স্নিগ্ধা গোল চোখে তাকায়, উচ্ছ্বাস নিয়ে ঘন ঘন উপর নিচ মাথা দোলায়, যার অর্থ হ্যাঁ। স্নিগ্ধার উৎসাহ দেখে আবরার মুচকি এসে বলল, বাহ, পড়ার কথা শুনতে এত আনন্দ। আর আমি ছোটবেলায় পড়াশোনায় কত ফাঁকি বাজছিলাম জানো, পড়তেই চাইতাম না, মা জোর করে বসাতো, তাও কত কিছু লোভ দেখিয়ে দেখিয়ে। কথা শেষ করে দাঁত বের করে হাসলো আবরার। আবরারের হাসিতে স্নিগ্ধার ভালো লাগে। নিজে মুচকি হাসে, ঠোঁট বাঁকিয়ে মৃদু গলায় বলল, আমি পড়তে চাই, অনেক কিছু শিখতে চাই, আপনাদের মতো গ্র্যাজুয়েট হতে চাই। আবরার নিচের ঠোঁট ভিজে মৃদু হেসে বলল, ঠিক আছে, আমি তোমাকে অনার্সে ভর্তি করে দিব। স্নিগ্ধার মুখ উজ্জ্বল হয়ে এলো, চকচক করে উঠল চোখগুলো। কৃতজ্ঞতার সূচক চাহনিতে আবরার দিকে তাকিয়ে রইল। স্নিগ্ধার এমন চাহনি দেখে আবরার ভুরু কুঁচকে বলল, এভাবে কি দেখছো? স্নিগ্ধা কিছু না বলে তাকিয়ে থেকে মাথা নেড়ে বোঝালো, কিছু না। আবরার ব্যস্ত হাতে ভাত মেখে স্নিগ্ধার মুখের সামনে লোকমা তুলে ধরল, খেয়ে দেখো তো কেমন হয়েছে আমার বউয়ের রান্না। স্নিগ্ধা মুচকি হেসে হাঁ করে। আবরার আর দেরি করে না ওকে খাওয়াতে। স্নিগ্ধার মনে পড়ে বিয়ের প্রথম দিনের কথা। সেদিন আবরারের হাতে খাওয়াটা নিয়ে যতটা ঘৃণা অস্বস্তি লাগছিল, আজ তার এক ফোঁটা অনুভূত হচ্ছে না, বরং ভালো লাগা কাজ করছে, ভীষণ ভালো লাগা। এভাবে কাঁদলে কি কোনো সমস্যার সমাধান হবে? অকারণে তুই চোখের জলগুলো নষ্ট করছিস আর কষ্ট পাচ্ছিস। আবরার কখনই ফিরবে না তনু, ও আমাদের নাগালের বাইরে, এখন শান্ত কর নিজেকে। বাবার কথায় তনা উত্তর না দিয়ে চোখের পানিগুলো মুছে নেয়। মুখ শক্ত করে তাকায়, দৃঢ় গলায় বলে, আবরারকে ফিরতে হবে বাবা, আমি বাধ্য করবো ওকে। কি করবি তুই? আমি এবার সত্যি সত্যি আবরারের নামে মামলা দায়ের করবো বাবা। তোফায়েল অবাক হয়ে বলে, মানে কিসের মামলা? তনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, কয়েক কদম এগিয়ে গিয়ে জানালা ঘেঁষে দাঁড়ায়, বাইরের দিকে চোখে চোখ রেখে বলে, আগের মধ্যে শ্রীলঙ্কা হানির। তোফায়েল ধৈর্যহীন হয়ে বলে, মানেটা আমাকে একটু বুঝিয়ে বলবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আগের বার না হয় আবরারের সাথে একটা মোটামুটি সম্পর্ক ছিল তোর, কিন্তু এবার কিসের থেকে কি করবি আমি তো মেলাতেই পারছি না। তনা বাবার দিকে তাকালো, প্রগাঢ় গলায় বলল, তুমি অফিসার আমিনুলকে কল করো বাবা, যা বলার ওনাকেই বলবো।
তোমাকে আর আমাদের বাংলোতে মালির কাজ করতে হবে না মজিদ। আবরারের গম্ভীর মুখের কথায় অতবাক হয়ে তাকায় মজিদ। ব্যতিব্যস্ত হয়ে বলে ওঠে, কেন সাহেব, আমি কি আমার অজান্তে কোনো ভুল করে ফেলেছি? আবরার জবাব দেয় না, ডান পাশের ভ্রুতে হাতের আঙ্গুল দিয়ে মৃদু চুলকাতে থাকে। মজিদ হাত জোর করে বিনম্র হয়ে বলে, সাহেব, আমি কিছু করে থাকলে আমাকে ক্ষমা করে দিন। আমি জীবনে এরকম কাজ আর করবো না, তবু আমার কাজটা নিয়ে নেবেন না, আমি না খেয়ে মরে যাব। আবরার মুচকি হেসে মজিদের জোর হাত নিজের হাত দিয়ে চেপে ধরে আশ্বস্ত করে বলে ওঠে, আমি তোমাকে কাজ থেকে বরখাস্ত করছি না মজিদ। মজিদ ব্যগ্র হয়ে বলে, তাহলে সাহেব? আবরার জবাব দেয়, তুমি আমাদের মালি হলো তোমার প্রথম পরিচয়, তুমি স্নিগ্ধার বাবা, আর সেক্ষেত্রে স্নিগ্ধা আমার স্ত্রী হলে আমি তোমার মেয়ে জামাই, যার দরুন জামাইয়ের বাড়িতে মালির কাজ করা কোনো শ্বশুরকেই মানায় না। তাই আমি বলছিলাম তোমার আর এই কাজ করার দরকার নেই। কথা শেষ করে মসজিদের দিকে ঘাড় বাঁকিয়ে থাকে আবরার। মজিদ কেমন অসহায় চোখে চেয়ে আছে। সম্পর্কের যুক্তির কাছে তার কাজ ফিরে পাওয়ার আর্জি হয়তো বা এখন বড্ড বেশি ফিকে লাগবে, তাই মুখ বুঝে অপ্রকাশিত আকুতি জানান দিয়েছে চোখের। হঠাৎই আবরার ভুরু নাচিয়ে বলে, তুমি অল্পতে এত ভয় পাও কেন মজিদ? মজিদ চোখ নামিয়ে নেয়, আস্তে ধীরে জবাব দেয়, ঘর পড়া গুরুত্ব সাহেব, সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগে। আবরার চুপ করে তাকিয়ে থাকে। মজিদ ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও তাকে আবরারের দিকে ধীর গতিতে বলে ওঠে, ছোট মুখে একটা কথা বলছি সাহেব, আসলে গরিব মানুষ কোনো রকম পেটে ভাতে চলি, যেখানে সেখানে কাজ থেকে ছাড়িয়ে দেয়া আমাদের কাছে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়ার মতো। তবুও আপনি চিন্তা করবেন না সাহেব, আপনার সম্মান যেখানে বিন্দু পরিমাণ আমার জন্য নষ্ট হবে সেখানে আমি থাকবো না, কখনোই না। আজ থেকে আর এ বাড়ির আশেপাশে ঘেসবো না সাহেব। মসজিদ উল্টো ঘুরে হাঁটা দেয়, চোখ ছলছল করতে থাকে তার। এই বুঝি পানিটা টুপ করে গড়িয়ে পড়বে। স্ত্রী সন্তান নিয়ে দিন আনা দিন খাওয়ার মতো জীবনযাপন ছিল যেখানে, সেখানে আজ পায়ের নিচের মাটিটুকু সরে যাচ্ছে। রাস্তায় ভিক্ষা করা ছাড়া এরপর হয়তো আর কোনো উপায় থাকবে না। হঠাৎ পেছন থেকে ডেকে উঠল আবরার, মজিদ শোনো। মজিদ কৌতূহলী চোখ নিয়ে ঘুরে তাকালো। জি সাহেব। আবরার এগিয়ে এসে মসজিদের মুখোমুখি দাঁড়ায়, ভুরু নাচিয়ে বলে, তুমি আমাদের এতদিনে ছিলে মজিদ, আমি তোমাকে কাছ থেকে ছাড়িয়ে দিচ্ছি বললাম তো বিশ্বাস করে নিলে। বিষয়টা বোধগম্য হলো না মসজিদের। তাহলে সাহেব? আবরার পকেটে দুহাত গুজে চঞ্চল গলায় দেয়, আজ থেকে তোমার কাজ করার দরকার নেই, তার কারণ এবার থেকে তোমার পুরো পরিবারের দায়িত্ব আমি নিলাম। মজিদ অবাক হয়ে বলে, মানে সাহেব? আবরার মৃদু হাসিয়ে ঠোঁট বাঁকিয়ে মসজিদের দুই বাহুতে হাত ঠেকিয়ে বলে, মানে হলো এখন থেকে তোমরা সবাই আমার এই বাংলো বাড়িতে থাকবে সব সময়ের জন্য। মজিদ প্রথম দফায় বিস্মিত হয়, পরবর্তীতে ব্যস্ত হয়ে উত্তর দেয়, নানা সাহেব, এ কী করে হয়? আমি এ বাড়িতে কি করে থাকি? গরিব হলো মেয়ে জামের বাড়িতে থাকবো? সি 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 সাহেব, এ হয় না। আবরার হাত নামিয়ে ভ্রুদয় কুঁচকে বলল, তুমি আমার কথা অমান্য করবে মজিদ? মজিদ চোখ নামিয়ে নিয়ে বলল, মাফ করবেন সাহেব, কিন্তু আমি কখনোই পারবো না। আবরার দৃঢ় গলায় বলে, বেশ, আমি বুঝে গিয়েছি, তুমি আমাকে এতদিন মালিক ভেবে এসেছো আর এখন মেয়ের জামাই ভাবো, কিন্তু নিজের ছেলে কখনো ভাবনি। হ্যাঁ, যতই পুরনো অভ্যাসের কবজায় থেকে আমি তোমাকে নাম ধরে ডাকি, সম্পর্ক তো তুমি আমার শ্বশুর, আমার বাবার মতো, তাহলে আপত্তি কোথায়? মজিদ চট করে তাকে নরম গলায় বলে, সাহেব, আপনি বুঝতে পারছেন না, আমি থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। তুমি আমাকে পর ভাবছো, তাই আমার বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে, তোমার গায়ে লাগছে, আমি বুঝে গিয়েছি সেটা, আমার আর কিছু বলার নেই। মজিদ চিন্তিত চোখে আবরারের অভিমানী মুখের দিকে তাকায়। আবেগের কাছে বিবেকের বিভ্রান্তিতে পড়ে যায়, তবু আবরারের মন রাখার উদ্গ্রীবতা জেকে বসে কাঁধে। চোখ ঘুরিয়ে খানিকক্ষণ ভেবে বলে ওঠে, ঠিক আছে সাহেব, আপনি যা বলবেন তাই হবে। আবরার মুচকি হাসে। খুব তাড়াতাড়ি ভালো সিদ্ধান্ত নিলে তাহলে যাও, বাড়ি গিয়ে নিতু আর তোমার স্ত্রীকে নিয়ে এসো, রমিজ আছে, ও সব কিছু বুঝিয়ে দেবে তোমাদের। এইটুকু বলে থামে আবরার। মজিদ মাথা কাত করে সায় জানায়। আবরার হাতের কবজিতে বাঁধা ঘড়িতে চোখ বুলিয়ে বলে, এসেছে অনেকক্ষণ, বাড়িতে স্নিগ্ধা একা আছে, আমি আসছি তাহলে। আবরার হাঁটতে ধরলে মজিদ নিচু গলায় ডাকে, সাহেব। আবরার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, কিছু বলবে? মজিদ চোখ ভরে আসে মসজিদের, ভাঙা গলায় বলতে লাগে, আপনি ঠিক বড় সাহেবের মতোই উদার আর নরম মনের হয়েছেন। আমার মেয়েটা বড় ভাগ্যবতী, আপনার মতো স্বামী পেয়ে। আল্লাহ আপনার ভালো করবেন সাহেব, দেখবেন সব সময় ভালো করবে। আবরার সামান্য হাসে জবাবে বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, এই কেস কিছুতেই দায়ের হবে না। আমিনুলের কথায় তনা ক্রোধ নিয়ে নাচিয়ে বলল, ভুরু নাচিয়ে, কেন হবে না? আপনি সাহায্যগুলো অবশ্যই হবে। আমিনুল দুদিকে মাথা নেড়ে বলল, না ম্যাডাম, এখানে অনেক বড় ঝামেলা হতে পারে।
তোফায়েল মেয়ের পাশেই বসেছিল। আমিনুলের কথায় কৌতূহলী নিয়ে বলে, কিসের ঝামেলা? আগের বার ভয় দেখিয়েছিলাম মামলা করার, এবার করেই দেব। আর তখন মিথ্যে ছিল, কিন্তু এবার তো আরও সহজ হবে, কারণ 1 বছর ওরা এক ঘরে ছিল। আমিনুল ব্যস্ত চোখে তনার দিকে তাকিয়ে বলে, আমার তো মনে হয় না আবরার ফাত আপনাকে ছুঁয়েছে এতদিনে। তনা কথাটায় বাবার সামনে বিব্রত বোধ করে, কোনোরকম ইতস্তত হয়ে বলে, না ছয়নি। আমিনুল চট করে বলে, ঝামেলা তো এখানেই, যেখানে উনি আপনাকে ছয়নি সেখানে রেপ কেস কীভাবে হবে? এ তো হিতে বিপরীত হয়ে আপনি মামলা খেয়ে বসবেন। তনা বাবার দিকে তাকায়, মেয়ের চোখে হতাশার ছাপ স্পষ্ট দেখে তোফায়েল উত্তেজনা নিয়ে বলল, আমরা মিথ্যে বলবো? মিথ্যেটা কীভাবে প্রমাণ হবে? যে আসামি হবে তার কথা তো আর কেউ বিশ্বাস করবে না। সহানুভূতি মেয়েদের দিকে থাকে সব সময়। আর সব থেকেই বড় কথা, বন্ধ কামরায় ওদের মধ্যে কি ঘটেছে সেসব কে জানবে? একটা ছেলে 1 বছর একটা মেয়েকে নিয়ে থাকলে তাকে চুল পরিমাণ হয়নি, সবার কাছে এরকম কথা হাস্যকর মনে হবে অফিসার। আমিনুল বিরক্ত হয়ে উদ্বেগ নিয়ে বলে, স্যার, আর আবরারকে শাস্তি করা বাদেও একটা ব্যাপার ভাবুন। মেয়ের শ্লীলতাহানির অভিযোগ কোর্টে উঠলে প্রেস মিডিয়া সব জানাজানি হয়ে যাবে, তখন আপনার আর আপনার মেয়ের সম্মান কোথায় যাবে? তাছাড়া এতে আবরারকে কাবু করতে পারবেন না, ওর ক্ষমতা কিছু কম নয়। ছেলে ভীষণ চালাক, জাল ছিঁড়ে ঠিক বেরিয়ে আসবে। তোফায়েল ভারী নিঃশ্বাস ফেলে পাশ থেকে তনা শান্ত গলায় বলে ওঠে, থাক বাবা, এই ব্যাপারটা বাদ দাও। তোমার সম্মান যাক সেরকম কিছু করে আবরারকে শাস্তি দেওয়ার দরকার নেই, আর আমি তোকে শাস্তি দিতেও চাই না। চাই ও আমার কাছে ফিরে আসুক। অফিসার আমিনুল ভুল কিছু বলছেন না। এ মামলা করলে আবরার আমার হাতের মুঠোয় তো আসবে না, উল্টো আমার হাত থেকে বেরিয়ে যাবে। জবাবে তোফায়েল উৎসুক গলায় বলল, তাহলে এখন কি করবি তনু? তনা ঠোঁট কামড়ে ভাবতে থাকে। আমিনুল ব্যস্ত হয়ে বলে, এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে, বুঝতে পারছেন তো? তনা শিথিল হাসে বলে, বুঝতে পেরেছি, আমাকে একটু ভাবতে দিন অফিসার। আমি সত্যি এমন কিছু করব যাতে আপনার সারা জীবনের মতো আমার হয়, আর ওই স্নিগ্ধা নামের কাঁটাটাকে উপড়ে ফেলা যায়। আমিনুল তোফায়েল দুজনেই মাথা নাড়ে তনার কথায়। তাৎক্ষণিক তাদের ঠোঁটে খেলে ওঠে রহস্যময় হাসি। ষড়যন্ত্রের জাল বুনতে ব্যস্ত হয়ে পড়ে তিনজনের মস্তিষ্ক। সকাল সকাল তৈরি থেকো কেন? আবরার বিছানায় আতশোয়া হয়েছিল। স্নিগ্ধার প্রশ্নের উত্তরে চোখ উঠিয়ে ওর দিকে তাকায়। কিছু না বলে পায়ের উপর রাখা ল্যাপটপ সরিয়ে রাখে। আচমকা স্নিগ্ধার এক হাত টান মেরে বসিয়ে দেয় নিজের কোলের উপর। স্নিগ্ধা হতভম্ব হয়ে পড়ে, লজ্জা লজ্জা অনুভূত হয়, কাঁপা গলায় বলে, কি 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 করছেন? আবরার স্নিগ্ধার লজ্জা বাড়িয়ে দিতে ওর গলায় নাক ঘষে নেয় নিজের। শিউরে ওঠে স্নিগ্ধা, গায়ের লোম দাঁড়িয়ে পড়ে, কাঁচুমাচু মুখ করে আবরারের দিকে তাকিয়ে বলে, এরকম করবেন না প্লিজ, সুরসুই লাগে খুব। কথাটা আবরার উচ্চ শব্দে হেসে ওঠে। স্নিগ্ধা ঠোঁট উল্টিয়ে তাকিয়ে থাকে। আবরার কোনো মতে হাসি থামায়, পরক্ষণে শীতল গলায় বলে, আসলে আমার দোষ নেই, তুমি দেখতে এতটাই পুতুলের মতো যে আমি নাচতে পারি না। লজ্জায় চোখ নামিয়ে নেয় স্নিগ্ধা। শরীরে অদ্ভুত রকমের শিহরণ বইতে থাকে স্রোতের মতো। কোনো রকম কাঁপা চোখে আবরারের চোখের দিকে তাকায়। আবরার মুচকি হেসে বলে, থাকার লজ্জা পেতে হবে না, এখন যেটা বলছি শোনো। স্নিগ্ধ উত্তর না দিয়ে তাকিয়ে থাকে। আবরার পরক্ষণে ভুরু নাচিয়ে বলে, কোলে বসেই শুনবে নাকি? লজ্জায় মাটিতে মিশিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। ধরপড় করে উঠতে নিলে আবারও কোমর চেপে ধরে বসিয়ে দেয় আবরার। বলে ওঠে, বসেছিলে যখন বসেই থাকো, এত সময় ছিলে, আর এখন একটু কিনা রাখতে পারবো না? স্নিগ্ধা ভুরু কুঁচকে ঠোঁট উল্টে বলে, আপনি খুব বাজে লোক, আমাকে ইচ্ছে করে লজ্জা দিচ্ছেন তাই না? আবরার মৃদু হাসে চট করে স্নিগ্ধার নাকে নাক ঘষে বলে, জি হ্যাঁ। স্নিগ্ধা চোখ বন্ধ করে বলল, তাড়াতাড়ি বলুন, কাল কেন তৈরি হয়ে থাকবো? আবরার দুষ্ট এসে বলল, আগে চোখ খোলো। স্নিগ্ধা দুদিকে মাথা নেড়ে বলল, না, আপনি আবার লজ্জা দেবেন আমায়, আমি আপনাকে দেখাবো। দেখবই না, কিন্তু চোখ না খুলে আমি যে বলবো না। অগত্যা চোখ খুলে তাকায় স্নিগ্ধা। আবরার ঠোঁট টিপে হাসলেই তাড়াহুড়ো করে বলে ওঠে, এই দেখলেন আবার কেমন বৃষ্টি করে হাসছেন? আমাকে হাতের নাগালে পেয়ে এখন পুতুল নাচ নাড়াচ্ছেন তো? দাঁড়াননি, আবারও আসবো। কথাটা আবরারের ঠোঁটে হাসি আরো গাঢ় হয়ে আসে। স্নিগ্ধার ফোলানো গাল স্বাভাবিক হয়েছে আবরারের হাসি খেয়াল করতে। মুগ্ধ চোখ নিয়ে তাকিয়ে থেকে বলে ওঠে, আপনার হাসিটা ভীষণ সুন্দর। চট করে হাসি থামিয়ে তাকা আবরার, মুখে গম্ভীর ভাব এনে বলে, আর আমি বুঝি সুন্দর নেই? স্নিগ্ধা দুষ্টুমিতে দুদিকে মাথা নেড়ে বলে, একটুও না। আবরার মুখ কালো করে বলে, সত্যি? এটা আজ প্রথম শুনলাম। পরক্ষণে আবরারের গলার স্বর শীতল হয়ে আসে। স্নিগ্ধার চোখে গভীর দৃষ্টি দিয়ে বলে,
অবশ্য ভালো তো প্রথমে বেসেছি। কথাটায় হৃদস্পন্দন বেড়ে আসে স্নিগ্ধার। তাড়াহুড়ো করে পলক ফেলতে থাকে। আবরার বাঁকা হেসে বলে, এসব ছাড়াও মূল কথা শোনো। তোমার ভর্তির ব্যাপারে আমার পরিচিত এক আঙ্কেলের সাথে কথা বলেছি। উনি একটা ভার্সিটির অধ্যক্ষ। এখন তো বছরের মাঝামাঝি সময়, তাই ভর্তির ব্যাপারে একটু একটু ঝামেলা হতে পারে। তবে উনি বলেছেন সেসব উনি সামলে নেবেন। কাল একবার যেতে হবে তোমাকে নিয়ে। তারপর ফর্মালিটিসগুলো কমপ্লিট করলেই তুমি ওখানে ভর্তি হয়ে যাবে। তারপর মন দিয়ে ক্লাস করবে আর পড়াশোনা একটু থেমে তুমি গ্রাজুয়েশন শেষ করবে, সাফল্যের হাসি হাসবে, আর আমি তোমার সেই হাসিটা মন ভরে দেখব। কথা শেষ করে থামলো আবরার। স্নিগ্ধা একভাবে তাকিয়ে আছে আবরারের দিকে। আবরার থেমে যেতে স্নিগ্ধা মৃদু গলা বলল, বাবা ঠিকই বলতো, আপনাদের তুলনা আপনারাই। স্নিগ্ধার ভারমুখ চোখে পড়তে আবরার ভুরু কুঁচকে বলল, তোমার মন খারাপ হয়ে গেল কেন? তুমি খুশি হনি? স্নিগ্ধা আবরারের দিকে চোখ উঠিয়ে তাকায়। চোখের কোটর ভর্তি পানি দেখে আবরার অবাক হয়ে বলে, কাঁদছো কেন তুমি? কথা শেষ না করতেই স্নিগ্ধার গাল বেয়ে পানিগুলো গড়িয়ে পড়তে শুরু করে। আবরার ধৈর্যহীন হয়ে স্নিগ্ধার চোখ মুছে দিতে দিতে বলল, কি হয়েছে আমাকে বলো। বাড়ির কথা মনে পড়ছে। স্নিগ্ধা উত্তর না দিয়ে কাঁদতে থাকে। আবরার স্নিগ্ধার মুখ দু হাতের আঁচলে নিয়ে নেয়, শান্ত স্বরে বলে, আমাকে বলো কি হয়েছে। স্নিগ্ধা আবরার হাতে হাত ছোঁয়ায়, নিজের গাল থেকে নামিয়ে নিজের হাতের মুঠোর মধ্যে আবরার হাত চেপে ধরে কান্নামাখা ফিসেল গলায় বলে ওঠে, আমি আপনাকে কত ভুল বুঝেছিলাম আবরার, কত খারাপ ব্যবহার করেছিলাম আপনার সাথে। সেসব বিষয় নিয়ে আপনাকে দোষারোপ করে এসেছি, আর একটাও আপনি করেননি। আপনি সবসময় আমাকে ভালোবেসে গিয়েছেন, আমি আপনাকে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ আবরার, প্লিজ। স্নিগ্ধার কথায় আবরার প্রথম দফার বিষয় নিয়ে তাকিয়ে থাকে। পরক্ষণে মুচকি এসে বলে, তোমার মুখে আবরার শব্দটা বেশ মিষ্টি লাগে তো। স্নিগ্ধা কান্না থামি ভুরু কুঁচকে তাকায়। ঢোক গিলে বলে, আপনি কি সিরিয়াসলি নিচ্ছেন না আমার কথা? আমি কি বলছি আর আপনি কি বলছেন? আবরার শব্দ করে হেসে স্নিগ্ধার মাথা টেনে বুকের সাথে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, তোমার দেওয়া কষ্ট আমার কাছে ভালোবাসা আর এক নাম। স্নিগ্ধা চুপ করে যে আজ আর মাথা তুলতে ছটফটায় না, উল্টো আবেশে চোখের পাতা এক করে নেয়। আবরারের টি শার্টের অংশ শক্ত করে চেপে ধরে মনে ইচ্ছে পোষণ করে আমৃত্যু এই প্রশস্ত বুকে ঠাঁই পাবার।